নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব ইউপিএসসি 2023 এর যে মেইনসের জেনারেল স্টাডিজ পেপার 1 এর কোয়েশ্চেন নিয়ে ডিটেলসে এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, আগের ভিডিওতে কিন্তু আমরা ডিটেইলে ডিসকাস করেছি ইউপিএসসি সিএসসির এসে কম্পালসারি যে পেপার থাকে, তো সেই পেপার নিয়ে আমরা ডিটেইলে ডিসকাস করেছি। যদি তোমরা সেটা না দেখে থাকো, আই বাটনে আমি দিয়ে দেবো, তো আই বাটনে ভিডিওটা দেখে নিও, তাহলে কিন্তু তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে যে কম্পালসারি এসে পার্টে। তো এইবার হচ্ছে এই ভিডিওতে আমরা ডিসকাস করবো জেনারেল স্টাডিজ পেপার 1 এর। তো জেনারেল স্টাডিজ পেপার 1 2023 এর কোয়েশ্চেন নিয়ে মেইনসের, যেটা কদিন আগেই হয়ে গেল। তো তোমরা জানো যে মেইনসের যে কোয়েশ্চেনগুলো এগুলো হচ্ছে তোমার 3 ঘন্টা থাকে, এবং বেসিক্যালি এখানে এক্সাম কিন্তু হয় 3 ঘন্টার এবং 250 মার্কসের থাকে। এই হচ্ছে এক্সাম, এবং পুরোটাই রিটেন এক্সাম। তো এই যে জেনারেল স্টাডিজ পেপার 1 এর যে কোয়েশ্চেন, তো এগুলো তুমি চাইলে তুমি হিন্দি, বাংলা, ইংলিশ যে ল্যাঙ্গুয়েজে খুশি তুমি কিন্তু লিখতে পারো, বাংলাতেও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো সেই সুবিধাটা কিন্তু রয়েছে। তো তোমরা অনেকে যদি না জেনে থাকো, আমি তার জন্যই কিন্তু এটা বললাম যে বাংলাতে পুরো এক্সাম দেওয়া যায়, কোনো সমস্যা নেই। ওকে, তো এবার চলো আমরা এক্সামে কোয়েশ্চেনে ঢুকি যে কী কী কোয়েশ্চেনগুলো আসছে। তো জেনারেল স্টাডিজ পেপার 1 এর ফার্স্ট কোয়েশ্চেন দেখো, বিভিন্ন স্টাইলে কোয়েশ্চেন থাকে। জেনারেলি এক টাইপের থাকে হচ্ছে 10 মার্কের কোয়েশ্চেন থাকে, যেটা হচ্ছে তোমার 150 শব্দের মধ্যে লিখতে হয়। আরেকটা থাকে 12.5 মার্কসের কোয়েশ্চেন, সেগুলো হচ্ছে তোমার 250 শব্দের মধ্যে লিখতে হয়। তো এই হচ্ছে দুই স্টাইলে তোমার প্যাটার্ন থাকে কোয়েশ্চেনের সব জেনারেল স্টাডিজে, যেমন জেনারেল স্টাডিজ 1, 2, 3 অবধি, ঠিক আছে। জেনারেল স্টাডিজ 4-এ আবার মার্কিং প্যাটার্নটা একটু অন্যরকম থাকে, ঠিক আছে, যেটা যখন আমরা জেনারেল স্টাডিজ পেপার 4 নিয়ে ডিসকাস করবো, তখন সেগুলো নিয়ে আমরা দেখবো যে কোন স্টাইলে সেখানে কিন্তু কোয়েশ্চেন হয়ে থাকে। তো আমরা দেখি যে ডাইরেক্ট বেসিক্যালি কম্পালসারি পেপার 1 জেনারেল স্টাডিজ পেপার 1 এর কোয়েশ্চেন নিয়ে যেগুলো কী বার এবার এসছে, তো সেগুলো নিয়ে ডিসকাস করা যাক। চলো তাহলে। তো দেখো, ফার্স্টে যে পার্টটা আসছে, দেখো নাম্বার 1 কোয়েশ্চেনে এক্সপ্লেইন দ্য রোল অফ জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়া। তো এটা দেখে আমরা বুঝতে পারছি জেনারেল স্টাডিজ পেপার 1 এটা আমাদের যে প্রাচীন ভারতের যে হিস্ট্রি আছে, যে অ্যানশিয়েন্ট পার্ট আছে, সেখান থেকে কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেন এসছে। এটা এসছে তোমার 10 মার্কের কোয়েশ্চেন, এবং শব্দ দিয়ে দিয়েছে যে 150 শব্দের মধ্যে তোমার লিখতে হবে। কোয়েশ্চেনটা কি চাইছে এখানে দেখো, এক্সপ্লেইন দ্য রোল অফ জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, মানে প্রাচীন যুগের ভারতে আমরা যে বিভিন্ন টাইপের বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট বা উন্নয়ন আমরা দেখতে পেয়েছি প্রাচীন যুগের ভারতে, তো সেইখানে সেই উন্নয়নের পিছনে কি কি রোল রয়েছে ভৌগোলিক স্থানের জন্য, ভৌগোলিক স্থানের উপর ভিত্তি করে কিভাবে আমরা সেই সময়কার যে উন্নয়ন আমরা দেখতে পারি যে প্রাচীন ভারতের ইতিহাসে, তো সেইটা সম্পর্কে টু দ্য পয়েন্টে তোমার এখানে লিখতে হবে। কারণ এখানে দেখো 10 মার্কের কোয়েশ্চেন 150 শব্দের মধ্যে লিখতে হবে। তো সেটা তুমি বুঝতে পারছো যে ডাইরেক্ট টু দ্য পয়েন্টে অ্যান্সারটা লিখতে হবে, কারণ এদিক ওদিক লেখার কোনো অপশন নেই। প্রাচীন যুগে তাহলে কোন স্টাইলে আমাদের যে সকল স্থানে যে সকল জায়গাতে আমাদের বহু প্রভূত পরিমাণে উন্নয়ন ঘটেছে, তো সেইখানে যে ভৌগোলিক অবস্থান কতটা সেখানে গুরুত্বপূর্ণ, তো তুমি তার এক্সাম্পল সহ কিন্তু এখানে তোমার অ্যান্সারটায় পরপর লিখতে হবে। তো সেই পার্টটা কিন্তু এখানে রয়েছে, এবং বলেও দিয়েছে 150 শব্দের মধ্যে, এবং 10 মার্ক হচ্ছে এখানে রয়েছে। এই হচ্ছে তোমার 1 মার্কের কোশ্চেন গেল অ্যানশিয়েন্ট ইন্ডিয়া। তো ডাইরেক্ট দেখো স্টার্টিং হচ্ছে তোমার অ্যানশিয়েন্ট ইন্ডিয়া পার্ট থেকে, মানে হিস্ট্রি পার্ট থেকে পুরোপুরি শুরু হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 1 এর কোশ্চেনটা। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 2-তে যাই। তো কোশ্চেন নাম্বার 2-তে দেখো এসছে, কোশ্চেন নাম্বার 2-তে এসছে, হোয়াট ওয়াজ দ্য ডিফারেন্স বিটুইন মহাত্মা গান্ধী অ্যান্ড রবীন্দ্রনাথ ঠাকুর ইন দেয়ার অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য এডুকেশন অ্যান্ড ন্যাশনালিজম, ঠিক আছে। এটাও তোমার 150 শব্দের মধ্যে লিখতে হবে, মার্ক রয়েছে 10 মার্ক। তো এখানে কোশ্চেনটা কী চেয়েছে যে মহাত্মা গান্ধী এবং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে কি আমরা বিভিন্নতা দেখতে পাই এডুকেশনের উপর যে অ্যাপ্রোচ, বা মানে শিক্ষার উপর যে অ্যাপ্রোচ, এবং জাতীয়তাবাদের যে অ্যাপ্রোচ তাদের রয়েছে, মানে মহাত্মা গান্ধী এবং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এনাদের কী কী অ্যাপ্রোচ ছিল এডুকেশন মানে শিক্ষা এবং ন্যাশনালিজম বা জাতীয়তাবাদের ক্ষেত্রে। তো সেই দুজনের যে চিন্তাধারা বা কাজকর্ম, যে তার মধ্যে আমরা কী কী বিভিন্নতা দেখতে পাই, তো একজনের থেকে অন্যজনের বিভিন্নতা কী ছিল, মেইন পার্থক্য কোথায় ছিল, তো সেটা তোমার তুলে ধরতে হবে। যে এই যে দুই টাইপের যে অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে তোমার শিক্ষার ক্ষেত্রে, একটা হচ্ছে তোমার জাতীয়তাবাদের ক্ষেত্রে, তো কোথায় কোথায় আমরা ডিফারেন্স বা বিভিন্নতা দেখতে পাই, তো সেটা টু দ্য পয়েন্টে তোমার এক্স্যাক্টলি লিখতে হবে, ঠিক আছে। তো সেইটাই হচ্ছে এখানে চেয়েছে। গান্ধীর যে অ্যাপ্রোচ ছিল, গান্ধিয়ান আইডিওলজি, গান্ধীবাদ, আর হচ্ছে তোমার গুরুদেবের যে ন্যাশনালিজম পার্ট ছিল, তো সেই পার্টটা তোমাকে ডাইরেক্ট কিন্তু জেনারেল স্টাডিজ পেপার 2 এর কোয়েশ্চেন কিন্তু তোমার সেই হিসাবে তুমি বলতে পারো, বা তুমি হিস্ট্রি পার্টেও অবডা দেখা যায়। তো এটা বেসিক্যালি তোমার উপরের দিকে আমরা হিস্ট্রির পার্ট অনুযায়ী এখানে আমরা দেখবো, ঠিক আছে। কারণ জেনারেল স্টাডিজ পেপার 2-তে তো তোমার সেটা জিএস পেপার 2-তে কোশ্চেন চলে গেল, যেহেতু তোমার জিএস পেপার 1-এ আসছে এটা কোশ্চেন পুরোপুরি, এটা তোমার কিন্তু মডার্ন ইন্ডিয়ার কোশ্চেন থেকে এসছে, আমরা কিন্তু ডিটেইলে আমরা বুঝতে পারছি, ঠিক আছে। মডার্ন ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউতে তোমার এখানে লিখতে হবে, এবং এক্স্যাক্টলি তোমার যেখানে পার্থক্যটা রয়েছে গুরুদেবের যে পয়েন্ট অফ ভিউ এবং মহাত্মা গান্ধীর যে পয়েন্ট অফ ভিউ রয়েছে, ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদ এবং আর এডুকেশন বা শিক্ষা ক্ষেত্রে, তোমার সেই হিসাবে টু দ্য পয়েন্টে এখানে লিখতে হবে পার্থক্যটা। তো সেই হিসাবে তোমার কিন্তু টু দ্য পয়েন্টে তুমি করলে।
তো তুমি এইভাবে করতে পারো। ফার্স্টে হচ্ছে তুমি এখানে গান্ধীর পয়েন্ট অফ ভিউ তোমার সেই হিসাবে দিলে, আর তারপর সেই পয়েন্ট অফ ভিউতে তোমার গুরুদেব কী কীভাবে ভেবেছেন তো সেই হিসাবে পরপর দিলে তাহলে এক্স্যাক্টলি তুমি পারবে। কারণ 150 শব্দ রয়েছে, বেশি এক্সট্রা লেখার কিন্তু এখানে অপশান নেই, ঠিক আছে। তো সেই পার্টে কিন্তু আমাদের এখানে ফোকাস করতে হবে, কারণ এখানে 150 শব্দ 10 মার্ক। ওকে, তো সেই পার্টটা রয়েছে মডার্ন ইন্ডিয়ার কোশ্চেন সেই হিসাবে। এটা কিন্তু কখনোই ভেবে নিও না যে আমি পলিটি পার্টের স্টাইলে করবো, কারণ পলিটি পার্ট হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 2তে, আমরা করছি কি এখন জেনারেল স্টাডিজ পেপার 1। তো সেই জিনিসটা যেন খেয়াল থাকে। তো এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে মোস্ট ফান্ডামেন্টাল জিনিস, যে জিনিসটা আমাদের অবশ্যই খেয়াল রাখা কিন্তু দরকার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 দিকে যদি আমরা যাই, যে ব্রিং আউট দ্য সোশিও ইকোনমিক এফেক্টস অফ দ্য ইন্ট্রোডাকশন অফ রেলওয়েজ ইন ডিফারেন্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। তো এখানে তোমরা জিজ্ঞেস করেছে যে ব্রিং আউট দ্য সোশিও ইকোনমিক এফেক্ট, তো সামাজিক এবং অর্থনৈতিক কি আমাদের যে এফেক্ট আমরা দেখতে পাই যে সকল দেশগুলোতে, মানে সারা পৃথিবী জুড়ে যে সকল দেশে রেলওয়ে শুরু হয়েছিল, রেলওয়ে বা রেলওয়ে ব্যবস্থা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে কিন্তু স্টার্ট করা হয়েছিল। তো যে সকল অঞ্চলে এই যে রেলওয়ে ব্যবস্থা শুরু হয়েছিল, তো তার সেই রেলওয়ে ব্যবস্থা স্টার্ট করার পর বা শুরু করার পর সেই সব জায়গাতে আমরা কি ধরনের সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তন আমরা দেখতে পেরেছি বা এফেক্ট আমরা দেখতে পেরেছি, এখানে পরিবর্তনই বোঝানো হচ্ছে। তো সেই জিনিসগুলো সম্পর্কে তোমার টু দ্য পয়েন্টে এক্স্যাক্টলি লিখতে হবে। যে হ্যাঁ, ফার্স্টে তুমি লিখলে এখানে সোশিও মানে সামাজিক ক্ষেত্রে কী পরিবর্তন আসছে, আর তারপর হচ্ছে তোমার এখানে টু দ্য পয়েন্টে লিখতে হবে যে অর্থনৈতিকভাবে কী পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। তো সেই পার্টের উপর হচ্ছে এখানে ফোকাস করা দরকার। আর জিএস পেপার 1-এর ক্ষেত্রে ওকে, তো সেই পার্টে আমাদের কিন্তু এখানে দেখতে হবে। তো কোন জায়গাতে দেখো ব্রিটিশরা স্টার্ট করেছিল, কারণ দেখো রেলওয়ে সিস্টেম বেসিক্যালি ওখানেই স্টার্ট হচ্ছিল তোমার ব্রিটেনে, তাই না। তো তারপর থেকে আস্তে আস্তে পৃথিবীর বিভিন্ন দেশে তৈরি হয়, আমাদের দেশে 1853 সালে স্টার্ট হচ্ছে, তো তাই না। মানে বেসিক্যালি তোমার টু দ্য পয়েন্টে এক্স্যাক্টলি লিখতে হবে যে কোন অঞ্চলে পৃথিবীর স্টার্ট হচ্ছে এবং তার ফলে আগে কী অবস্থা ছিল এবং পরবর্তীকালে কীরকম ছিল। তো সেই স্টাইলটা তোমার কিন্তু এখানে শো করতে হবে। যেরকম দেখো মিমসে থাকে না যে বিফোর অ্যান্ড আফটার, ওকে, তো ঠিক সেরকম তোমার বেসিক্যালি দুই স্টাইলে তোমার দেখাতে হবে যে কী আমরা চেঞ্জ এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। মানে এইখানে যে সামাজিক এবং অর্থনৈতিকভাবে কী আমরা পরিবর্তন এখানে দেখতে পাচ্ছি সেই জিনিসটা তোমার এক্স্যাক্টলি এখানে ফোকাস করা দরকার, ঠিক আছে। আর কারণ এখানে দেখো বেশি শব্দ লেখার কিন্তু অপশন নেই, একদম এক্স্যাক্টলি কারণ ধরে তোমার এখানে লিখতে হবে, এদিক ওদিক কিন্তু তোমার লেখা যাবে না। তো সেই পার্টটা এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট, খেয়াল রাখতে হবে অবশ্যই আমাদের। ওকে, এটা গেল 3 নম্বরের কোয়েশ্চেন। নেক্সট আমরা যদি 4 নম্বরের কোয়েশ্চেনে যাই, দেখো তো আমি এখানে ফার্স্টে আর কি খুলে রেখেছি কোয়েশ্চেন, তো সেই হিসাবে হচ্ছে আমরা ডিসকাস করছি। তো 5 নম্বরের কোয়েশ্চেনে কি আসছে, 4 নম্বরে যে ডিসকাস দ্য কনসিকুয়েন্সেস অফ ক্লাইমেট চেঞ্জ অন দ্য ফুড সিকিউরিটি ইন ট্রপিক্যাল কান্ট্রিজ। ওকে, তো এখানে কি বোঝাচ্ছে, এটা তোমার ডাইরেক্ট জিওগ্রাফির কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি এবং ফিজিক্যাল জিওগ্রাফি তুমি সেই হিসাবে বলতে পারো। তো ক্রান্তীয় যে সকল কান্ট্রি মানে যে সকল দেশগুলো আছে সেই সকল দেশে আমরা কি ধরনের চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি ফুড সিকিউরিটি মানে খাদ্য সুরক্ষাতে। তো কিসের কারণে, যে আমাদের যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে সারা পৃথিবী জুড়ে, তো তার ফলে ক্রান্তীয় অঞ্চল যে সকল দেশগুলো রয়েছে তো সেই সকল দেশে ফুড সিকিউরিটিতে মানে খাদ্য সুরক্ষাতে আমরা কি ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি বা কনসিকুয়েন্সেস দেখতে পাচ্ছি, মানে পজিটিভ হোক বা নেগেটিভ হোক। এখানে নেগেটিভ পয়েন্ট অফ ভিউতে তোমার এখানে ডিসকাস করতে হবে, তো সেই জিনিসটা কিন্তু এখানে ডিসকাস করা হয়েছে। তো এখানে সেই জিনিসগুলো কী তো সেই জিনিসগুলো ডিসকাস আলোচনা করো। তো দেখো ইউপিএসসি এক্সামে এই জিনিসগুলো খুবই ফান্ডামেন্টাল জিনিস, যে প্রত্যেকটা ওয়ার্ডের মানে কি, মানে এখানে কী জিজ্ঞেস করেছে, যে ডিসকাস, অ্যানালাইজ, ক্রিটিক্যালি অ্যানালাইজ। ওকে, তো এই যে মেইন জিনিসগুলো তোমার কিন্তু খেয়াল রাখতে হবে যে কোন ওয়ার্ডের এক্স্যাক্টলি কী মানে, তো সেই জিনিসগুলো খেয়াল রাখা দরকার। তো ডিসকাস এখানে বলেছে, তার মানে তোমার এখানে আলোচনা করতে হবে, পজিটিভ নেগেটিভ তুমি সব জিনিসে কিন্তু তুমি এখানে ফলো করতে পারো। তো এখানে বেসিক্যালি নেগেটিভ ওয়েতে তোমার এখানে জিনিসটাই লিখতে হবে, কারণ ক্লাইমেট চেঞ্জের পরে পজিটিভ দিক খুব কম জিনিসগুলো আছে, ঠিক আছে। তো সেই পার্টটা দরকার। কিছু দেশের জন্য সেটা বরদান হয়েছে, যেরকম দেখো রাশিয়া। কোশ্চেন নাম্বার 5-এর দিকে যদি আমরা তাকাই তাহলে কী বলছে এখানে, দেখো এটাও কিন্তু 10 মার্কের কোশ্চেন ছিল, 150 শব্দের মধ্যে তোমার এখানে করতে হবে, ঠিক আছে। এবার কোশ্চেন নাম্বার 5-এর দিকে আমরা যাই। তো কোশ্চেন নাম্বার 5-এ বলছে why is the world today confronted with a crisis of availability of and access to fresh water resources। তো বর্তমান সময়ের পৃথিবীতে আমরা যেই জিনিসটা দেখতে পাচ্ছি মানে ক্রাইসিস বা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, যেই জিনিসটা কি অনুসারে, যে সর্বসাধারণের জন্য যে স্বাদু জলের যে অবস্থান বা রিসোর্সেস, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু খুবই কম আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি, এটার পরিমাণ কন্টিনিউয়াসলি দিনের পর দিন সেটা কমছে। তো এর ফলে কি সমস্যার সম্মুখীন আমরা হব, তো সেই জিনিসগুলো তোমার এখানে টু দ্য পয়েন্টে লিখতে হবে। আর এটা আমরা কেন এই যে স্বাদু জলের সমস্যা হচ্ছে, মানে এই যে ফ্রেশ ওয়াটার
যে জল রয়েছে, যে স্বচ্ছ জল বা ফ্রেশ ওয়াটার বা স্বাদু জল তুমি বলতে পারো, তো সেই স্বাদু জলের পরিমাণ কেন কমে যাচ্ছে এবং তার ফলে আমরা কি কি অবস্থান আমরা দেখতে পারি বা কী কী প্রবলেম আমরা পড়তে পারি, আমরা কী কী প্রবলেম বা কী কী সমস্যা আমরা পড়তে পারি। তো এখানে যে জিনিসটা বলছে আমার এক্স্যাক্টলি যদি বলা হয় যে কোশ্চেনে কী চাইছে, যে কেন আমাদের ফ্রেশ ওয়াটার বা স্বাদু জলের পরিমাণ কন্টিনিউয়াসলি কমছে দিনের পর দিন, তো সেই জিনিসের কারণটা তুমি দর্শাও। ঠিক আছে, কারণ হোয়াই, এখানে হোয়াই দিয়েই শুরু করেছে, যেটা আমি বললাম এই ওয়ার্ডগুলো খুবই ফান্ডামেন্টাল জিনিস, যেগুলো তোমার খেয়াল রাখা দরকার, যে কোন ওয়ার্ডের কী মানে সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কারণ টু দ্য পয়েন্টে অ্যান্সার, কারণ এখানে 10 মার্কের কোয়েশ্চেন 150 ওয়ার্ডের মধ্যে তোমার এখানে লিখতে হবে। তো সেই জিনিসটা কিন্তু তোমার অবশ্যই মাথায় রাখা দরকার, যে কোনটা কোনভাবে আসছে বা কী কী বৃত্তান্ত। ওকে, তো 5 নম্বরের কোয়েশ্চেন এটা আসছে ডাইরেক্ট, তুমি বুঝতে পারছো এটা ওয়ার্ল্ড জিওগ্রাফির কোয়েশ্চেন আসছে। ঠিক আছে, জিওগ্রাফি পার্ট থেকে কিন্তু এখানে ডাইরেক্ট কোয়েশ্চেন আমাদের করতে হবে। এবার কোয়েশ্চেন নাম্বার 6-এর দিকে যদি আমরা ফোকাস করি, হাউ আর দ্য ফিজোড ফর্ম, তো ফিজোড কীভাবে তৈরি হয়, হোয়াই ডু দে কনস্টিটিউট সাম অফ দ্য মোস্ট পিকচারিকিউ এরিয়াজ অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, তো এখানে ডাইরেক্ট এটা ওয়ার্ল্ড জিওগ্রাফি কোয়েশ্চেন আসছে, জিওগ্রাফি ডাইরেক্ট রিলেটেড কোয়েশ্চেন। তো এর ফলে এই যে ফিজোড যেটা তৈরি হচ্ছে, ফিওর্ড আর কি যেটা তুমি বলতে পারো, আমরা ফিওর্ড বাংলাতে তুমি যদি পড়ে থাকো হাজরাগড়নের বইতে, বেসিক্যালি ফিওর্ড কিন্তু সেই হিসাবে রয়েছে। তো ফিওর্ড বেসিক্যালি যে হোয়াই ডু দে কনস্টিটিউট সাম অফ দ্য মোস্ট পিকচারিকিউ এরিয়াজ অফ দ্য ওয়ার্ল্ড, তো এইটার ফলে এটা যেখানে তৈরি হচ্ছে, তো তার ফলে আমরা যেই যে জায়গাতে তৈরি হচ্ছে, তো এই যে মোস্ট পিকচারিকিউ এই যে এলাকা বা অবস্থান আমরা কেন দেখতে পাচ্ছি, যে কিসের জন্য এটা তৈরি হয় বা কেন তৈরি করে এই ধরনের এলাকা, তো সেই জিনিসটা তোমার টু দ্য পয়েন্টে এখানে লিখতে হবে। আর এক্স্যাক্টলি তো ফিজোড কি, তো সেই হিসাবে শুরু করে তোমার কন্টিনিউয়াসলি পয়েন্ট ওয়াইজ তোমার সেই দিকগুলো কিন্তু এখানে কভার করা দরকার। কোশ্চেন তোমার হচ্ছে 10 মার্ক রয়েছে, 150 শব্দের মধ্যে তোমার এখানে পুরোটা কভার করতে হবে, তো সেই পার্টটা এখানে কিন্তু রয়েছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 6-এ এটা গেল পুরো ডাইরেক্ট ওয়ার্ল্ড জিওগ্রাফির কোয়েশ্চেন, স্ট্যাটিক পোর্শনে তুমি বলতে পারো ফিজিক্যাল জিওগ্রাফি এটা। ঠিক আছে, ওয়ার্ল্ড জিওগ্রাফি নিয়ে ডাইরেক্ট ফিজিক্যাল জিওগ্রাফির কোয়েশ্চেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 এটা গেল, তো টু দ্য পয়েন্টে ডাইরেক্ট এক্স্যাক্টলি করতে হবে যে ফিওর্ড কী এবং তারপরে তার বৈশিষ্ট্য অনুসারে, তো সেই জিনিসগুলো আমাদের এখানে কিন্তু করা দরকার কন্টিনিউয়াসলি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 7-এ যদি এবার আমরা যাই, হোয়াই ইজ দ্য সাউথ ওয়েস্ট মনসুন কল্ড পূর্বাইয়া চার্লি ইন ভোজপুর রিজিয়ন। তো এইখানে সাউথ ওয়েস্ট মনসুন মানে হচ্ছে তোমার দক্ষিণ পশ্চিমী মৌসুমা বায়ুকে কেন ভোজপুর যে রিজিয়ন আছে, তো ভোজপুর রিজিয়ন মানে বিহারের তুমি ওই স্টাইলে বা ওই জায়গাটায় তোমার আমরা বেসিক্যালি পূর্বাইয়া বলে থাকি। তো দেখো টার্ন কিন্তু একটা সবই আছে, মানে একই টাইপের টার্ন কিন্তু থাকে বাংলা বিহারের যে ওই যে অঞ্চল, কারণ আগে তো তোমার বেঙ্গল পার্ট প্রভিন্সের মধ্যে আসছে, তো সেই অঞ্চলে ওই একই টার্নের কিন্তু তোমার কিন্তু কানেকশন আমরা দেখতে পাই। তো পূর্বাইয়া কেন বলা হয়ে থাকে, এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অঞ্চলকে, সেই জিনিসটা তোমার এখানে হচ্ছে ফোকাস করতে হবে যে কেন এটা আমরা বলা হয়। হাউ হ্যাজ দিস directional seasonal wind system influence the cultural ethos of the region। তো কীভাবে হচ্ছে এই যেই স্টাইলে আমাদের যে মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে এবং তার ফলশ্রুতিতে সাংস্কৃতিক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি বা সাংস্কৃতিক এফেক্ট বা আমরা যে জিনিসগুলো এখানে রয়েছে যে বেসিক্যালি ইনফ্লুয়েন্স রয়েছে, তো সেই জিনিসগুলো কীভাবে হচ্ছে প্রভাবিত, ইনফ্লুয়েন্স বলতে এখানে প্রভাবিত করার কথা বলা হচ্ছে, যে এখানে যে কালচারাল ইথোস মানে সাংস্কৃতিকভাবে এর প্রভাব কী কী রয়েছে এবং তার ফলশ্রুতিতে কী কী জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই অঞ্চলটাতে তোমার বেসিক্যালি এই যে ভোজপুর রিজনে মানে বিহার বেঙ্গল যে বেল্ট, এই যে এই অঞ্চলে বেসিক্যালি বিহার বেঙ্গলের এই অবস্থানে কী কী জিনিসগুলো আমরা দেখতে পারি এবং সাংস্কৃতিক কী কী পরিবর্তন এই জিনিসগুলো হচ্ছে এবং সেগুলো সংস্কৃতিকে কীভাবে ইনফ্লুয়েন্স করছে মানে প্রভাবিত করছে, তো সেই হিসাবে তোমার টু দ্য পয়েন্টে লিখতে হবে। তোমার এখানে কালচারাল কানেকশান কিন্তু রয়েছে, মানে বেসিক্যালি জিওগ্রাফির সাথে তোমার ইন্ডিয়ান কালচার যে পার্ট আছে সেটা মিক্সড করে দিয়েছে এবং তার ফলে দেখো কী কী ধরনের অনুষ্ঠান করা হয়, তো সেই জিনিসগুলো কিন্তু তোমার অটোমেটিক্যালি এর মধ্যে কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। আমার কথা বুঝতে পারছো? তো সেই জন্য এই জিনিসটা কিন্তু দরকার। তো জিওগ্রাফি প্লাস ইন্ডিয়ান কালচার যে পার্ট আছে তোমার অটোমেটিক্যালি, কারণ ফেস্টিভ্যালের ব্যাপারটা চলে আসছে অনেক টাইমে, তো সেই জিনিসগুলো কিন্তু চলে আসছে, তাই না? তো এইভাবে তোমার টু দ্য পয়েন্টে লিখতে হবে, কারণ এখানে 10 মার্কের কোয়েশ্চেন 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, কারণ আলতু ফালতু লেখার কিন্তু অপশান এখানে নেই। টু দ্য পয়েন্ট আমার এক্স্যাক্টলি যেটা চেয়েছে কোয়েশ্চেনে সেই হিসাবে আমাদের করা দরকার। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 7-এ কিন্তু এই পার্টটা গেল। নাও এবার কোয়েশ্চেন নাম্বার আমরা 8-এর দিকে যদি আমরা ফোকাস করি, কোয়েশ্চেন নাম্বার 8-এ বেসিক্যালি ডু ইউ থিঙ্ক ম্যারেজ অ্যাজ এ স্যাক্রামেন্ট ইজ লুজিং ইটস ভ্যালু ইন মডার্ন ইন্ডিয়া? তো তুমি কি মনে করো যে আধুনিক ভারতে এই যে ম্যারেজ বা বিয়ে যে ইনস্টিটিউশন, ঠিক আছে, তো যে চুক্তি এই যে জিনিসটার যে প্রভাব আস্তে আস্তে কন্টিনিউয়াসলি কমে যাচ্ছে বা যে এফেক্ট আছে সেটা আগে যে জৌলুস ছিল সেই জৌলুস কমে যাচ্ছে,
তো এইটা তুমি পজিটিভ বা নেগেটিভ, তো সেই স্টাইলে তুমি যেটা ভাবো, যদি তুমি পজিটিভ ভাবো তো পজিটিভ ওয়েতে লেখো, আর যদি তুমি নেগেটিভ ভাবো তো সেই হিসেবে নেগেটিভ ওয়েতে লেখো। কারণ দেখো ইউপিএসসি কিন্তু পুরোপুরি সেই স্বাধীনতা দেয় এখানে। ধরো তুমি, তোমার যদি বেস্ট তোমার মনে হয় যে হ্যাঁ এটা নেগেটিভ যে হচ্ছে, তো তাহলে নেগেটিভ ওয়েতে তোমার যদি তুমি যে পরপর যে স্টেপ বাই স্টেপ যে কারণগুলো দর্শাচ্ছ সেগুলো যদি পারফেক্ট হয় সুন্দর নাম্বার পাবে। আর যদি তুমি নেগেটিভ ওয়েতে লেখো সেগুলো বা পজিটিভ ওয়েতে লেখো, যেই ওয়েতেই লেখো কোয়েশ্চেনেরগুলো মানে অ্যান্সার যদি তোমার পারফেক্ট হয়, ঠিক আছে, তো সেই তাহলে কিন্তু তোমার অটোমেটিক্যালি নাম্বার পেতে সুবিধা হবে। তো সেই পার্টটা কিন্তু এখানে রয়েছে। ওকে, তো সেই জিনিসটা দরকার এখানে। 150 শব্দ 10 মার্কের মধ্যে তোমার এখানে করতে হবে, ঠিক আছে। তো সেই জিনিসটা এখানে ফোকাস করা দরকার হচ্ছে। আমরা কোয়েশ্চেন নাম্বার 9-এর দিকে আসি। তো কোয়েশ্চেন নাম্বার 9-এর যদি আমরা ফোকাস করি, দেখো এক্সপ্লেইন হোয়াই সুইসাইড অ্যামং দ্য ইয়ং ওমেন ইজ ইনক্রিজিং ইন ইন্ডিয়ান সোসাইটি। তো এখানে ইন্ডিয়ান সোসাইটি ডাইরেক্ট জেনারেল স্টাডিজ পেপার 1 ইন্ডিয়ান সোসাইটি আমাদের যে পার্ট আছে সেখান থেকে কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেন এসছে। তো এখানে কোয়েশ্চেনটা হচ্ছে এক্সপ্লেন হোয়াই সুইসাইড এবং ইয়ং ওমেন ইন ইনক্রিজিং ইন ইন্ডিয়ান সোসাইটি। তো আমাদের ভারতীয় সমাজে কেন কম বয়সী মহিলাদের যে সুইসাইড বা আত্মহত্যার যে পরিমাণ এটা কন্টিনিউয়াসলি কেন বেড়ে চলেছে। তো ডাইরেক্ট তোমার ইন্ডিয়ান সোসাইটি পার্টটা থেকে কিন্তু আমাদের কোয়েশ্চেন আসছে। তো সেই জিনিসটা তোমার খেয়াল করা দরকার এবং টু দ্য পয়েন্ট এক্স্যাক্ট তোমার কারণ দর্শাতে হবে, পয়েন্ট টু পয়েন্ট। কারণ এখানে বেশি লেখার কিন্তু অপশন নেই, পুরো টু দ্য পয়েন্টে 150 শব্দের মধ্যে আমাদের নামাতে হবে। 10 মার্ক আমাদের এখানে রয়েছে, তাই না? তো সেই পার্টটা দরকার। ইন্ডিয়ান সোসাইটি ডাইরেক্ট সিম্পল কোয়েশ্চেন। তো তোমাকে কিন্তু ভেবে ভেবে কিন্তু সেই জিনিসগুলো করতে হবে। তো তোমাকে ইন্ডিয়ান ইয়ং ওমেনের কথা বলেছে, ঠিক আছে, এখানে কিন্তু বয়স্কদের কথা কিন্তু বলেনি। ইয়ং ওমেন মানে বেসিক্যালি তুমি বলতে পারো ওকে, তো 35-এর মধ্যে তোমার সেই হিসাবে কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো 35-এর মধ্যে। তো এইবার হচ্ছে আমরা কোয়েশ্চেন নাম্বার 10-এর দিকে যদি ফোকাস করি, যে কোয়েশ্চেন নাম্বার 10-এ কী এসছে দেখো, যে চাইল্ড কার্লিং ইজ নাও বিং রিপ্লেসড বাই মোবাইল ফোনস, ডিসকাস ইজ ইম্প্যাক্ট অন দ্য সোশ্যালাইজেশন অফ চিলড্রেন। তো এটা কিন্তু খুবই একটা ফান্ডামেন্টাল পয়েন্ট। দেখো চাইল্ড কার্লিং ইজ নাও বিং রিপ্লেস। তো আগে কী করতাম আমরা হচ্ছে বাচ্চাদের দেখলে আমরা সেটা জড়িয়ে ধরতাম বা কোলে তুলে নিতাম। তো এখানে কার্লিং মধ্যে এখানে তোমার কোলে তোলার কথা বলা হচ্ছে বা কোলে নিয়ে তাদের সাথে বেসিক্যালি দুষ্টুমি করা, তো সেই পার্টটা রয়েছে বা তাদের সাথে খেলা করা। তো এই যে জিনিসটা এটার সম্পূর্ণভাবে রিপ্লেস হয়ে গেছে, মানে পরিবর্তিত হয়ে গেছে মোবাইল ফোনে। তো সেই জিনিসটা আমরা করি না, আমাদের বাচ্চাদেরও আমরা সময় দিই না, কন্টিনিউয়াসলি সেই জায়গাটা নিয়ে নিয়েছে মোবাইল ফোন। ওকে, সে এমনি ফোন হোক বা স্মার্টফোন হোক, যাই ফোন, মানে মোবাইলেই আমরা সবথেকে বেশিক্ষণ আমরা ব্যবহার করি এবং সেটা মানে বেসিক্যালি আসক্তিতে পরিণত হয়ে গেছে আমাদের সব জেনারেশনের কথা এখানে বলা হচ্ছে। ডিসকাস ইজ ইম্প্যাক্ট অন দ্য সোশ্যালাইজেশন অফ চিলড্রেন। তো এর পরবর্তীতে এই যে আমরা একটা নেগেটিভ জিনিস আমরা দেখতে পাচ্ছি, তো এর ফলশ্রুতিতে শিশুদের বা বাচ্চাদের যে সোশ্যালাইজেশন মানে সামাজিকীকরণের ক্ষেত্রে কতটা এটা নেগেটিভভাবে প্রভাব ফেলছে, তো সেই জিনিসটা তোমার এক্স্যাক্টলি করতে হবে। তো ডাইরেক্ট দেখো এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে ডাইরেক্ট কিন্তু এখানে ইন্ডিয়ান সোসাইটি পার্টির সাথে যুক্ত করেছে। এক্স্যাক্টলি যদি আমরা দেখি যে ইন্ডিয়ান সোসাইটি পার্টির যে সিলেবাস আছে টু দ্য পয়েন্টে তুমি যদি বইগুলো ফলো করো, ধরো আউজার যে বই আছে সেইটা বা তোমার বা এনসিআরটি তুমি যেখান থেকে পড়ো না কেন, তো সেখানে কিন্তু ডাইরেক্টলি এইভাবে নেই, কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু ইন্ডিয়ান সোসাইটির সাথে ডাইরেক্টলি কানেক্টেড হচ্ছে এই কোয়েশ্চেনটা, তাই না? তো সেই হিসাবে তুমি কী আমরা প্রবলেম আমরা ফেস করছি বা এর ফলে কী কী চেঞ্জ আসতে পারে শিশুদের বিহেভিয়ারে বা আলাপচারিতা কথাবার্তাতে বা সামাজিকীকরণে, সেই জিনিসগুলোতে আমরা কী কী নেগেটিভ ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি সেগুলো পয়েন্ট ওয়াইজ তোমার করতে হবে। কারণ দেখো আগে যেরকম কানেকশন ছিল, যে বন্ডিং ছিল বাচ্চাদের সাথে বয়স্কদের বা কম বয়সীদের, তো সেই বন্ডিংটা আস্তে আস্তে সরে যাচ্ছে, কমে যাচ্ছে। সেলফ সেন্টার্ড আমরা এক্সট্রিমলি লেভেলের হয়ে যাচ্ছি, এক্সট্রিম লেভেলে আমরা হয়ে যাচ্ছি, ঠিক আছে। খালি আমি 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 এই যে জিনিসগুলো সেই জিনিসটা আসছে, আমাদের যে টার্ম বা আমাদের যে ব্যাপার, এই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে, ঠিক আছে। আর তারপরে দেখো একান্নবর্তী পরিবার থেকে শুরু করে এখন তো মাইক্রো পরিবারে অলরেডি আমরা চলে এসেছি, আর তারপরেও আরও ভেঙে ভেঙে যাচ্ছে তোমার এখানে মোবাইল বা অন্যান্য গ্যাজেটের মাধ্যমে কিন্তু সেই জিনিসটা পরিবর্তিত হচ্ছে কন্টিনিউয়াসলি। তো সেই যে এফেক্টগুলো এইভাবে কন্টিনিউয়াসলি তোমার সোসাইটি পার্টে যে রয়েছে আমাদের জেনারেল স্টাডিজ পেপার 1-এ, সেইভাবে তোমার কিন্তু কন্টিনিউয়াসলি এখানে ফোকাস করতে হবে। তো সেই পার্টটা গেল এখানে। তো এই যে কোয়েশ্চেন আসছে দেখুন কোয়েশ্চেন নাম্বার 10-এ, এটাও হচ্ছে তোমার 10 মার্কের কোয়েশ্চেন, মার্ক হচ্ছে 10 মার্ক, আর এখানে তোমার ওয়ার্ড লিমিট হচ্ছে 150 শব্দের মধ্যে একটা সম্পূর্ণভাবে লিখতে হবে। তো সেই পার্টটা হচ্ছে এখানে গেল। তো 150 শব্দে লিখতে হবে। তো এই যে হচ্ছে টোটাল 1 থেকে 10 নম্বর আমরা কোয়েশ্চেনগুলো বললাম, তো এই 10 নম্বর কোয়েশ্চেন এই 1 থেকে 10 অব্দি হচ্ছে সবে হচ্ছে তোমার, এগুলো হচ্ছে তোমার 1 থেকে 10 নম্বরের কোয়েশ্চেন। এইবার হচ্ছে এরপরে থেকে মানে 11 নম্বর কোয়েশ্চেন থেকে হচ্ছে তোমার কন্টিনিউয়াসলি 15 নম্বরের কোয়েশ্চেন শুরু হচ্ছে। তো তার আগে হচ্ছে সবই 10 নম্বরের কোয়েশ্চেন গেল, ঠিক আছে। তো 11 নম্বরে কী আসছে দেখো, এখানে হচ্ছে সব দেখো 11 নম্বর থেকে সবই হচ্ছে তোমার 250 শব্দের মধ্যে লিখতে হবে, প্লাস তোমার মার্ক হচ্ছে তোমার 15। ওকে, মার্ক হচ্ছে তোমার 15, 250 শব্দের মধ্যে তোমার এখানে লিখতে হবে। তো সেই পার্টটা হচ্ছে এখানে দরকার। তো এইবার হচ্ছে চলো আমরা তাহলে 11 নম্বরে চলে আসি। কী বলছে এখানে কোয়েশ্চেন দেখো, যে হোয়াট আর দ্য মেইন ফিচার্স অফ বেদিক সোসাইটি অ্যান্ড রিলিজিয়ন, ডু ইউ থিঙ্ক সাম অফ দ্য ফিচার্স আর স্টিল প্রিভেইলিং ইন ইন্ডিয়ান সোসাইটি।
এটা তাহলে বোঝো, তাহলে পুরোপুরি এখানে কিন্তু তোমার ইন্ডিয়ান সোসাইটি পার্টের কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসছে। ওকে, তো তাও বা তুমি আবার হিস্ট্রি পয়েন্ট অফ ভিউতে ওটাও দেখতে পারো, ঠিক আছে। কিন্তু এখানে যদি এক্স্যাক্টলি দেখা হয় যেখানে মেন ফিচার্স অফ দ্য ভেদিক সোসাইটি অ্যান্ড রিলিজিয়ান, তো সেখানে তুমি ডাইরেক্ট এখানে ইন্ডিয়ান সোসাইটি পার্ট হিসাবে আমাদের কিন্তু এখানে দেখতে হবে, ঠিক আছে। ইন্ডিয়ান সোসাইটি থেকে ডাইরেক্ট কোশ্চেন। তাহলে এখানে কোশ্চেনটা কী আসছে, হোয়াট আর দ্য মেইন ফিচার্স অফ বৈদিক সোসাইটি অ্যান্ড রিলিজিয়ান। তো আমাদের যে বৈদিক যুগের যে সমাজ ব্যবস্থা ছিল এবং বৈদিক যুগের যে সকল ধর্ম ছিল, তো সেইখানে মেইন ফিচার্সগুলো কী কী, প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী ছিল এখানে। তো সেখানে ফার্স্টে তোমার এই বৈশিষ্ট্য অনুযায়ী করতে হবে, তাহলে তোমার ইন্ট্রো বডি এই পার্টগুলো গেল, ঠিক আছে। এইটা একটা পার্ট আসছে। নেক্সট আসছে সেকেন্ড পার্ট আসছে কি দেখো, ডু ইউ থিঙ্ক সাম অফ দ্য ফিচার্স আর স্টিল প্রিভেলিং ইন ইন্ডিয়ান সোসাইটি। তো তুমি কি মনে করো এখনকার ভারতীয় সমাজে তখনকার টাইমে যে বৈদিক সোসাইটিতে বা বৈদিক সভ্যতাতে বা বৈদিক সমাজে যে যে টার্মস অ্যান্ড কন্ডিশন বা যে যে ফিচার্স বা বৈশিষ্ট্যগুলো ছিল সেটা এখনও আমরা ধরে রেখেছি বা তার যে প্রভাব এখনও আমাদের রয়েছে আমাদের সোসাইটিতে, তুমি কি মনে করো। তো সেটা কী কীভাবে রয়েছে, তো সেগুলো তার এক্স্যাক্টলি উদাহরণ দিয়ে কিন্তু এখানে সবসময় লিখতে হবে। তুমি কিন্তু আন্দাজে লিখে গেলাম ঠিক আছে, তা কিন্তু হবে না। এক্স্যাক্টলি কোন কোন পয়েন্ট এখনও রেলেভেন্ট রয়েছে, এগুলো আমরা তখনও ফলো করতাম, এখনও ফলো করি, তখনকার বৈশিষ্ট্য ছিল, তো সেগুলো এখনও রয়েছে। তো সেই জিনিসগুলো তোমার পয়েন্ট টু পয়েন্ট কিন্তু এখানে সেকেন্ড পার্টে কন্টিনিউয়াসলি লিখতে হবে। আর ফার্স্ট পার্টে তো আমরা গেলেও দেখলাম যে মেইন ফিচার্সগুলো কী আছে সেগুলো করতে হবে। সেকেন্ড পার্টে হচ্ছে তোমার এই জিনিসগুলো ফোকাস করা দরকার কন্টিনিউয়াসলি, কারণ এখানে দেখো 15 মার্কসের কোয়েশ্চেন আসছে, এখানে 250 শব্দের মধ্যে এখানে তোমার লিখতে হবে। তো তার জন্য এটা কিন্তু খুবই ভাইটাল জিনিস রয়েছে, এখন টু দ্য পয়েন্টে করা দরকার। আমার যে ট্রানজিশন এগুলো আমরা দেখছি, যে প্রাচীন যুগ থেকে এখন মডার্ন যে আধুনিক টাইমে আমাদের কী কী একদম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, সোসাইটিতে কী কী স্ট্রাকচারাল কী কী চেঞ্জ আসছে এবং কী কী সিমিলারিটি রয়েছে বা সাদৃশ্যতা যেটা রয়েছে, তো সেই জিনিসগুলো তোমার এখানে লিখতে হবে, কারণ এখানে সাদৃশ্যটাই এখনও বলছে, ঠিক আছে। আর তুমি কি মনে করো যে ডু ইউ থিঙ্ক, যদি তুমি মনে করো যে হ্যাঁ সাদৃশ্যতা রয়েছে তাহলে সেই হিসাবে লিখবে, আর যদি সাদৃশ্যতা নেই সেই হিসাবে মনে করো তো সেই হিসাবে লিখতে হবে, ঠিক আছে। কারণ এখানে দেখো দুটো অপশানই কিন্তু দিয়েছে, মোটামুটিভাবে পজিটিভলি বা নেগেটিভলি কিছু বলে দেয়নি, বাট তুমি যদি যেটা ভাবো সেই অর্থেই তুমি লিখতে পারো, কিন্তু তোমার যে 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 পয়েন্টগুলো তুমি দিচ্ছ সেটা যেন পারফেক্ট হয়, ঠিক আছে। সেই পারফেক্ট সেই জিনিসটা কিন্তু অবশ্যই এখানে ইম্পর্ট্যান্ট খুবই, ঠিক আছে। পজিটিভও লিখতে পারবো, নেগেটিভও, যেটা আমরা আগেও দেখো বলেছি, তুমি সদার্থক বা নঙার্থক যে কোনো স্টাইলে আনসার দিতে পারো, কিন্তু তোমার পয়েন্টগুলো যেন ভ্যালিড হয় এবং সলিড হয়, সেই জিনিসটা হচ্ছে মোস্ট এখানে ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা অবশ্যই আমাদের লেখার সময় কিন্তু খেয়াল রাখা দরকার, ঠিক আছে। তো সেই পার্টটা কিন্তু এখানে রয়েছে। তো এইবার হচ্ছে আমরা 12 নম্বর কোয়েশ্চেন দিকে যদি তাকাই, তো 12 নম্বর কোয়েশ্চেন কি এসছে দেখো, হোয়াট ওয়ার দ্য মেজর টেকনোলজিক্যাল চেঞ্জেস ইন্ট্রোডিউস ডিউরিং দ্য সুলতানেট পিরিয়ড। তো এখানে ডাইরেক্ট আমরা দেখো মধ্যযুগের ভারতের কথায় আমরা চলে যাচ্ছি, মধ্যযুগের ভারতের ইতিহাসের ক্ষেত্রে ডাইরেক্ট কোয়েশ্চেন এখানে চলে আসছে। তো এখানে মধ্যযুগের যে সুলতানি পিরিয়ড আমরা যেটা দেখতে পাই, তো এখানে মুসলিম শাসনের যে সুলতানি পিরিয়ড, এইখানে এই মুসলিম শাসন সুলতানি পিরিয়ডে আমরা কি কি প্রধান টেকনোলজিক্যাল চেঞ্জ আমরা দেখতে পাই, যে তথ্য প্রযুক্তিগত কী কী ধরনের আমরা পরিবর্তন আমরা দেখতে পাই এই সময় যেটা এসেছিলো, তো সেগুলো কী কী মেজর কী কী প্রধান প্রযুক্তিগত পরিবর্তন আমরা দেখতে পেয়েছি এই সুলতানি সময়, ঠিক আছে। তো সেই জিনিসটা তোমার এক্স্যাক্টলি লিখতে হবে, কী কী চেঞ্জগুলো আমরা মানে আগের থেকে প্রাচীনকাল থেকে এখানে মধ্যযুগে আমরা সেইগুলো দেখতে পাচ্ছি, নতুন করে আসছে নতুনভাবে, তো সেগুলো কী কী মেজর টেকনোলজিক্যাল চেঞ্জের কথা তোমার পুরো লিস্ট করতে হবে এখানে ডাইরেক্ট, সেখানে কোশ্চেন তোমার এখানে আসছে ফার্স্ট পার্টটাতে, ঠিক আছে। তো দেখো যখন এই যে 15 নম্বরকে তোমার বড় কোশ্চেন আসছে তোমার ইন্ট্রো বডি কনক্লুশন, ঠিক আছে, তোমার পয়েন্ট অফ ভিউ, তো এই জিনিসগুলো কিন্তু কন্টিনিউয়াসলি দিতে হবে, কারণ এখানে হিউজ কোশ্চেনের অ্যান্সার হবে। 250 ওয়ার্ডে তুমি বুঝতে পারছো ব্রড কোশ্চেন এখানে আসছে, কারণ আগে যেগুলো আমরা করেছিলাম না সবই হচ্ছে 10 মার্কের ছিল, এখানে হচ্ছে ব্রড টাইপ কোশ্চেন, তো সেই হিসাবে তোমার সেই পার্টটা কিন্তু রয়েছে বড় হিসেবে তোমার এখানে কোশ্চেনগুলো লিখতে হচ্ছে। তো তারপরে একটা ফার্স্ট পার্ট গেল, ফার্স্ট পার্টে হচ্ছে তোমার এই কোশ্চেনগুলো আসছে। নেক্সট আমরা যদি সেকেন্ড পার্ট দেখি, তো সেকেন্ড পার্টে কী আসছে, যে সেকেন্ড পার্টটা দেখো যে হাউ ডিড দোজ টেকনোলজিক্যাল চেঞ্জেস ইনফ্লুয়েন্স দ্য ইন্ডিয়ান সোসাইটি। তো এই যে সুলতানি শাসনে যে সকল আমরা প্রযুক্তিগত আমরা যে সকল পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, তো এই সকল প্রযুক্তিগত পরিবর্তনে আমাদের ভারতের যে সমাজে কী কী পরিবর্তন সাধিত হয়েছিল বা কী কী পরিবর্তন আমরা লক্ষ্য করেছি, তো সেই জিনিসগুলো তোমার এখানে লিখতে হবে, ঠিক আছে। তো এটাকে বেসিক্যালি এখানে পজিটিভ ওয়েতেই তোমার এখানে বলেছে যে পজিটিভ কী কী আমরা চেঞ্জ এখানে দেখতে পেয়েছি, যে কী কী যে প্রযুক্তিগত যে সকল পরিবর্তন আমরা প্রাচীনকাল থেকে এখানে তোমার যে সুলতানি যুগে সেই জিনিসগুলো কী কী আসছে এই টাইমটাতে এক্স্যাক্টলি যে প্রধান যে প্রযুক্তিগত পরিবর্তন যেগুলো এসছে সেগুলো কী কী, এবং তার ফলে কী কী পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি সমাজে ইন্ডিয়ান সোসাইটিতে, তো সেই পার্টটা কিন্তু এখানে বলছে, সোসাইটিক্যাল পার্টটা বলছে তোমার এখানে হিস্টোরিক্যাল এবং সোসাইটিক্যাল মিক্সড করে কিন্তু তোমার এটা করতে হবে। এটা কিন্তু ডাইরেক্ট সোসাইটি কোশ্চেন না, কিন্তু সোসাইটির সাথে ইন্ডিয়ান হিস্ট্রি যে কিন্তু মিক্সড আপ করে তোমার সেই সময় অ্যান্সারটা এখানে করা দরকার, টু দ্য পয়েন্টে কী কী মেইন চেঞ্জগুলো আমরা দেখতে পেয়েছি এই সময়, ঠিক আছে। তো সেইভাবে কিন্তু তোমার এখানে অ্যান্সারটা করতে হবে, কারণ দুখানা পার্ট রয়েছে দেখো এখানে কোশ্চেনে, দুটো পার্টই এক্স্যাক্টলি আলাদা আলাদা করে তোমার এখানে লেখা দরকার, তো সেই জিনিসটা কিন্তু এখানে মেইন ফান্ডামেন্টাল জিনিস এখানে তোমার মাথায় রাখতে হবে অবশ্যই। ওকে, এইটা হচ্ছে তোমার 12 নম্বর কোশ্চেন গেল
ঠিক আছে, 250 শব্দের মধ্যে লিখতে হবে, মার্ক হচ্ছে তোমার 15 মার্ক রয়েছে। তো সেই পার্টটা কিন্তু খেয়াল রাখা দরকার এক্স্যাক্টলি। ওকে, তো এইভাবে কিন্তু অ্যান্সারটা আমাদের এখানে নামাতে হবে। ঠিক আছে, 13 নম্বর কোশ্চেনের দিকে এগোই। তো 13 নম্বর কোশ্চেনে দেখো বলছে যে হাউ ডিড দ্য কলোনিয়াল রুল অ্যাফেক্ট দ্য ব্রিটিশ ইন ইন্ডিয়া। আমাদের দেশে যে ব্রিটিশদের যে শাসন ছিল, আমাদের ব্রিটেনের শাসন আমাদের দেশে কীভাবে অ্যাফেক্ট করেছিল, অ্যাফেক্ট দ্য ট্রাইবালস ইন ইন্ডিয়া, মানে আমাদের দেশে যারা আদিবাসী আছে তো সেই আদিবাসীদের উপর কীরকমভাবে তার এফেক্ট বা প্রভাব পড়েছিল। অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য ট্রাইবাল রেসপন্স টু দ্য কলোনিয়াল অপারেশন। এবং এই যে আদিবাসী সম্প্রদায়ের উপর যে এই যে ব্রিটেনের অসম্ভব পরিমাণে যে আমাদের নেগেটিভ এফেক্ট পড়েছিল এবং তার পরবর্তীতে তারা কি রেসপন্স করেছিল তাদের এগেনস্টে, মানে ব্রিটিশদের এগেনস্টে কী সংগ্রামে তারা লিপ্ত হয়েছিল বা কী তারা করেছিল, তো সেগুলো তোমার ডিটেলস হচ্ছে এখানে লিখতে হবে। ওকে, তাহলে দুটো পার্ট এখানে আসছে, 15 নম্বরের কোয়েশ্চেন, 250 শব্দের মধ্যে তোমার এখানে লিখতে হবে। তো সেই পার্টটা হচ্ছে যে ট্রাইবাল যে সকল রেভিলিয়ন আমাদের দেশে হয়েছিল, আদিবাসী যে সকল বিদ্রোহগুলো হয়েছিল, তো সেগুলো কন্টিনিউয়াসলি তোমার পরপরই সব নিয়ে আসতে হবে এবং সারা দেশ জুড়ে কিন্তু তোমার সেগুলো করতে হবে। যে তুমি এরকম করতে পারবে না যে শুধু এক পার্ট থেকে আমি করলাম, না, নর্থ ইস্ট থেকে শুরু করে একদম পুরো ডিটেলে পুরো জায়গাটা কিন্তু তোমার সব নিয়ে আসতে হবে, পুরো ভারতটাই। যে জায়গায় তোমার উপজাতিদের বিদ্রোহ আমরা দেখে পেরেছি ব্রিটিশদের এগেনস্টে, তো সেগুলো পরপর সবই কিন্তু কন্টিনিউয়াসলি এখানে নিয়ে আসতে হবে সম্পূর্ণ। এটা আমাদের দেখো যে মডার্ন ইন্ডিয়া পার্টেও কিন্তু তুমি সেই হিসাবে চলে আসছে, কারণ দেখো ব্রিটিশরা আসছে মডার্ন ইন্ডিয়া পার্টে সেই সময়, মানে আধুনিক যে ভারতের ইতিহাস যে পার্টটা সেই সময় হচ্ছে আসছে, তো তার জন্য সেই পার্টে আমাদের এখানে করতে হবে অ্যান্সারটা। ঠিক আছে, কারণ 15 মার্কের কোয়েশ্চেন 250 শব্দ লিখতে হবে, তো আপনি প্রচুর লেখার কিন্তু স্কোপ এখানে রয়েছে। তো কন্টিনিউয়াসলি সেই হিসাবে তোমার রয়েছে সেগুলো করা দরকার, বা পার্ট করে তুমি ভাঙতে পারো, তো সেই জিনিসটা কিন্তু রয়েছে। মানে এইভাবে ইস্টার্ন পার্ট, ওয়েস্টার্ন পার্ট, ঠিক আছে, নর্থ ইস্টার্ন পার্ট, তো সেইভাবে পার্ট করে আলাদা করে ভাঙলে তো সেই জিনিসটা কিন্তু মানে তোমার প্রেজেন্টেশনে নিয়ে আসলে তো সেটার কিন্তু এফেক্টটা মারাত্মক খুব ভালো হবে। ঠিক আছে, তো সেই পার্টটা তুমি এখানে করতে পারো। ওকে, তো সেই জিনিসটা গেল, এটা হচ্ছে তোমার 13 নম্বর কোয়েশ্চেন আসছে। এরপর হচ্ছে আমরা 14 নম্বর কোয়েশ্চেনে যাচ্ছি যে কমেন্ট অন দ্য রিসোর্স পোটেনশিয়াল অফ দ্য লং কোস্ট লাইন অফ ইন্ডিয়া। তো আমাদের এখানে যে আমাদের যে বিশাল বড় কোস্ট লাইন রয়েছে, কোস্ট লাইন মানে কি সমুদ্র সৈকত যেটা আমাদের রয়েছে, বিশাল বড় কোস্ট লাইন আমাদের রয়েছে সারা দেশব্যাপী। তো এইখানে আমাদের যে বিশাল বড় একটা রিসোর্সফুল রয়েছে, পোটেনশিয়াল এটা রয়েছে, মানে ভবিষ্যতে এটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তো সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে অর্থ আয়ের কিন্তু সুবিধা রয়েছে, সুযোগ এখানে রয়েছে। অ্যান্ড এটা সম্পর্কে তুমি কমেন্ট করো, সেই সম্পর্কে তুমি বলো তো সেগুলো কীভাবে আমরা করতে পারি। নেক্সট হচ্ছে অ্যান্ড হাইলাইট দ্য স্ট্যাটাস অফ ন্যাচারাল হ্যাজার্ড প্রিপেয়ারনেস ইন দিস এরিয়াস। তো এই সকল অঞ্চলে যে সকল আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র তট তীরবর্তী এলাকা, বিশাল বড় যে কোস্ট লাইন রয়েছে সারা দেশব্যাপী বিভিন্ন জায়গাতে, তো এইখানে যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় আমাদের আসতে পারে, তো এই সকল প্রাকৃতিক বিপর্যয়কে আমরা কী করে রোধ করতে পারি, তো তার জন্য কী প্রিপারেশন বা প্রস্তুতি আমাদের নেওয়া দরকার এবং সেটা কী নেওয়া হচ্ছে এবং কী নিলে আরও সেটা ভালো হবে, তো সেই জিনিসগুলো কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের এই অ্যান্সারের মানে এই কোয়েশ্চেনের সেকেন্ড পার্টে আমাদের কিন্তু এটা লিখতে হবে। ওকে, তো সেই পার্টটা রয়েছে দেখো, মানে ডাইরেক্ট কন্টিনিউয়াসলি একদম জিওগ্রাফির যে পার্ট রয়েছে সেগুলো কিন্তু এখানে পুরো জুড়ে দিয়েছে, পুরো জিওগ্রাফির কোয়েশ্চেন। ওকে, তো সেই পার্টটা কিন্তু আমাদের এখানে ফোকাস করা দরকার, জিওগ্রাফি পয়েন্ট অফ ভিউতে আমাদের এখানে অ্যান্সারটা করতে হবে। ক্লিয়ার, তো সেই পার্টটা এখানে কিন্তু গেল। তো এটা তোমার 15 মার্কের কোয়েশ্চেন, 250 শব্দের মধ্যে আমাদের এটা করতে হবে ডিটেল বড় অ্যান্সারে। ওকে, তো তারপর দেখো কোন জায়গাতে আমাদের বিশাল বড় কোস্ট লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি পুরো টানা। এখানে দেখো আমাদের এখানে এই যে বাংলাদেশ তো এখানে শেষ হলো, মানে আমাদের কলকাতা পোর্টের এখান থেকে শুরু করে তোমার এখানে গুজরাটের পোর্ট অবধি সব অবধি কিন্তু তোমার এখানে কভার করতে হবে, তো সেই জিনিসটা কিন্তু এখানে দরকার। ওকে, এবং কোন জায়গায় কী পোর্ট রয়েছে এবং কীভাবে এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি পজিটিভ ওয়েতে। আর আর তারপরে এখানে যে সকল সমস্যা আমাদের হতে পারে যে ন্যাচারাল হ্যাজার্ড, তো এখানে তোমার প্রাকৃতিক দুর্যোগের কথা বলছে, তো সেই অনুযায়ী আমাদের কী করা দরকার সেগুলো তোমার অ্যান্সারে কিন্তু সব নিয়ে আসতে হবে এখানে। ঠিক আছে, তো এটা গেল 14 নম্বর কোয়েশ্চেন। তারপরে দেখি যদি আমরা এটাও 15 মার্কের, তো এখানে লাস্টের দিকে দেখো সবই কোয়েশ্চেন, প্রথমে হচ্ছে তোমার সবগুলো 10 মার্কের কোয়েশ্চেন থাকে আর লাস্টের দিকে সব কোয়েশ্চেন হচ্ছে 15 মার্কের থাকবে, তো সেই পার্টটা কিন্তু এখানে রয়েছে। ওকে, নেক্সট আসছে 15 নম্বর কোয়েশ্চেন। তো 15 নম্বরের কোয়েশ্চেনে কী আসছে, তো 15 নম্বরের কোয়েশ্চেন যদি আমরা তাকাই যে আইডেন্টিফাই অ্যান্ড ডিসকাস দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর ডাইভার্সিটি অফ ন্যাচারাল ভেজিটেশন ইন ইন্ডিয়া। তো এখানে আমাদের খুঁজে বের করতে হবে আমাদের দেশে যে ন্যাচারাল ভেজিটেশন আমরা দেখতে পাই সারা দেশ জুড়ে, এটা খুঁজে বের করো এবং কোন জিনিসগুলো রয়েছে যে রেসপন্সিবল রয়েছে আমাদের দেশে যে প্রাকৃতিকভাবে যে সকল বৈচিত্র্যপূর্ণ জিনিস আমরা দেখতে পাই, আমাদের দেশের যে জাতিগত যে সকল আমরা আইডেন্টিটি বা চিহ্নিতকরণ আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তরল
এটা একদিকে তরলও আবার একটা স্থিরও। এই বিষয়ে তুমি সম্পর্কে কী ধারণা করো বা এটা কেন হচ্ছে? এটা তো আমাদের দেশে দেখো জাতিগত অবস্থান কীরকম বা জাতিগতভাবে কীভাবে আমাদের বিভক্ত করা বা আমাদের সোসাইটি এখন রয়েছে ভাগ, তো সেই জিনিসগুলো রয়েছে। মানে বেসিক্যালি তোমার এখনও ঋগ বৈদিক পরবর্তী বৈদিক যুগ থেকে ডিটেলে কিন্তু তোমার ডিসকাশনগুলো করা দরকার, যে আস্তে আস্তে এই যে জাতিভেদ কুপ্রথা কীভাবে কন্টিনিউয়াসলি, তো সেই পার্টগুলো তোমার এখানে লিখতে হবে স্টেপ বাই স্টেপ। এবং তার ফলে পরিস্থিতিতে সময়ের সাথে সাথে ব্রিটিশরা আসার পরবর্তীতে বা মুসলিম শাসনের ওই টাইমে সেগুলো আমরা কীভাবে কন্টিনিউয়াসলি ইউজ করছে, ঠিক আছে। এবং তারপরে ব্রিটিশরা এসে কন্টিনিউয়াসলি আরও কীভাবে সেটা আরও রিজিড করে দিয়েছে, ঠিক আছে। এবং কন্টিনিউয়াসলি এখন যেটা বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে আমরা কী পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তো যে ভয়াল অবস্থা মানে যে অবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি, তো সেই জিনিসগুলো সম্পর্কে তোমার কিন্তু এখানে ডিটেলে ডিসকাস করা দরকার, ঠিক আছে। তো সেই পার্টটা এটা হচ্ছে বলছে তরল এবং স্ট্যাটিক, তো সেই পার্ট সম্পর্কে এখানে তোমার লিখতে হবে, ঠিক আছে। আমরা কী জিনিসগুলো আমরা দেখতে পাই, তো এগুলো কেন হচ্ছে, আর তোমার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সহ বর্তমান অবস্থায় কী আছে, তো সেই জিনিসগুলো তোমার এখানে কোশ্চেন অ্যান্সারে অবশ্যই ইনক্লুড করতে হবে, ঠিক আছে। তো আর আস্তে আস্তে সময়ের সাথে সাথে কী পরিবর্তন হয়েছে, তো সেই জিনিসগুলো দরকার। এবং এখন কী বর্তমানে কী অবস্থায় আছে, তো সেই জিনিসগুলো কিন্তু এখানে তোমার কোশ্চেন অ্যান্সারে অবশ্যই উল্লেখ করতে হবে, ঠিক আছে। তো সেই জিনিসটা দরকার, ওকে। তো 15 নম্বরে এখানে রয়েছে 250 ওয়ার্ডের মধ্যে রাখতে তুমি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সহ ইন্ট্রো, বডি, কনক্লুশন সহ এই জিনিসগুলো কিন্তু করতে পারো, যেগুলো আমাদের ধরে আমাদের যে অ্যান্সার রাইটিং ইউপিএসসি মেইনসের অ্যান্সার রাইটিং কোর্স আছে সেগুলোকে কিন্তু আমরা কিন্তু এগুলো ধরে তোমাদের করিয়েছি একদম ব্যাকগ্রাউন্ড সহ, খেয়াল করে দেখো, ঠিক আছে। তো আমার কিন্তু সেই হিসাবে পুরো খেয়াল রয়েছে, তো সেই জিনিসগুলো দেখো কিন্তু ডাইরেক্ট এসছে, ওকে। তো সেই জিনিসটা গেল আমাদের যেটা অ্যান্সার রাইটিং কোর্সের মেইনসের, ওকে। তো এইটা গেল তোমার হচ্ছে 19-এর কোশ্চেন। নেক্সট হচ্ছে আমাদের 20-র কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনে কী কোশ্চেন আসছে দেখো, যে ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ পোস্ট লিবারাল ইকোনমি অন এথনিক আইডেন্টিটি অ্যান্ড কমিউনালিজম। তো এটা হচ্ছে আলোচনা করো যে ইম্প্যাক্ট অফ পোস্ট লিবারাল ইকোনমি, ওকে। তো পরবর্তী উত্তর উদারনীতি যে আমরা অর্থনীতি আমরা দেখতে পাচ্ছি, উত্তর উদারনীতিবাদের যে অর্থনীতি আমরা দেখতে পারি, ঠিক আছে। তো তার ফলে সেই সময় আমরা কি প্রভাব আমরা দেখতে পেয়েছি জাতিগত বিভেদে এবং সাম্প্রদায়িকতাবাদে, ঠিক আছে। মানে এই যে বর্তমান সময় আমাদের কিন্তু সাম্প্রদায়িকতাবাদ কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে বিভিন্ন জায়গাতে, ঠিক আছে। তো সেইখানে তোমার এটা কিন্তু খালি ইন্ডিয়া বলে না, সারা পৃথিবীর অর্থে তুমি একটা কিন্তু দিতে পারো। তো সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে হচ্ছে এবং এথনিক আইডেন্টিটি, জাতিগত যে সকল বৈশিষ্ট্য যেগুলো রয়েছে বা জাতিগত পরিচয় যে পার্টগুলো রয়েছে, তো সেইটার ইম্পর্ট্যান্স বা সেইটার অবস্থান বর্তমানে কী, সেই জিনিসগুলো কীভাবে এখন বর্তমানে চলছে। এবং যে পোস্ট লিবারাল ইকোনমি আমরা দেখতে পাচ্ছি, মানে উত্তর উদারনীতিবাদের যে অর্থনীতি আমরা এখন সারা বিশ্বে দেখতে পাচ্ছি, তো সেইখানে তার ইম্প্যাক্টটা কী, মানে তার প্রভাবটা কীভাবে পড়ছে, পজিটিভলি হোক বা নেগেটিভলি হোক, তো সেই হিসাবে তোমার কিন্তু এখানে লিখতে হবে। তো যে কোনো একটা পয়েন্ট অফ ভিউতে তোমার সেই হিসাবে করা দরকার এবং তার ডাইরেক্ট পুরো এক্সাম্পল বা উদাহরণ সহ তোমার কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। ইন্ডিয়ার পার্টও তুমি দিলে এবং পৃথিবীর অন্যান্য দেশে কী অবস্থা সেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই জিনিসটাও তোমার কোশ্চেন অ্যান্সারে অবশ্যই কিন্তু ইনক্লুড করা দরকার, যেটা তোমার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে এবং সেই হিসাবে নাম্বার পেতেও পুরোপুরি পাবে, তোমার সুবিধা হবে। কারণ ধরো কোন জায়গায় মেজর যে সকল ইকোনমি আছে সেই কারণে মানে সারা পৃথিবী জুড়ে, তো সেইখানে কী অবস্থান আমরা দেখতে পাচ্ছি, কী ড্রাস্টিক্যালি চেঞ্জ আমাদের দেখতে পাচ্ছি আমরা, তো কী পরিবর্তন বা কী সমস্যার মধ্যে পড়ছে এবং সেগুলো সমাধানের জন্য বিভিন্ন ধরনের গোষ্ঠীরা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছে, তো সেই জিনিসগুলো তোমার কিন্তু হালকা টাচ করা দরকার কোয়েশ্চেন অ্যান্সারে, ঠিক আছে। তো সেই জিনিসটা রয়েছে যেগুলো আমরা কিন্তু ধরো আমাদের যে কোর্সে সেই হিসাবে কিন্তু আমরা করেছি, যদি খেয়াল করে দেখো তো তাহলে সেই পার্টটা রয়েছে, ওকে। তো যাই হোক, তো তোমরা ধরো আমাদের যারা ইউপিএসসি সিএসসির এনসিআরটির যে ফাউন্ডেশন কোর্স বা আমাদের অ্যান্সার রাইটিং কোর্স বা আমাদের জিএস কোর্স বা অপশনাল হিস্ট্রি এবং অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনের সেই হিসাবে কোর্সে তোমরা কিন্তু জয়েন করতে পারো। অলরেডি কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, ঠিক আছে। ক্লাস কিন্তু বেসিক্যালি শুরু হচ্ছে, তো সেই পার্টটা রয়েছে, ওকে। তো এই হচ্ছে টোটাল আমাদের ফুল সিলেবাস জেনারেল স্টাডিজ পেপার 1-এর, ঠিক আছে, যেটা তোমার কদিন আগেই হলো। তো দেখো এটা নিয়ে আমরা কিন্তু ডিটেইলি ডিসকাস করলাম, ওকে। আর তোমাদের যদি কোনো কোয়ারি বা কোয়েশ্চেন থাকে তো সেই হিসাবে বলো। আর যারা আমাদের কোর্সে জয়েন করতে চাও তাড়াতাড়ি সেই হিসাবে জানাও, ওকে। খুবই অ্যাফোর্ডেবল কস্টে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। চলো পরে আমরা পরের ভিডিওতে আমরা জেনারেল স্টাডিজ পেপার 2, পেপার 3, পেপার 4 সেগুলো নিয়েও আস্তে আস্তে ডিটেল ভিডিও আসবে। তো আইডেন্টিফাই অ্যান্ড ডিসকাস দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর ডাইভার্সিটি অফ ন্যাচারাল ভেজিটেশন ইন ইন্ডিয়া। আমাদের দেশে প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে, তো সেইখানে আমরা বিশাল বৈচিত্র্যপূর্ণ আমাদের দেশ, তো সেইখানে আমাদের এখানে কোয়েশ্চেনটা আসছে যে আইডেন্টিফাই অ্যান্ড ডিসকাস দ্য ফ্যাক্টর রেসপন্সিবিলিটি ফর ডাইভার্সিটি অফ ন্যাচারাল ভেজিটেশন। তো আমাদের দেশে যে বিভিন্ন টাইপের যে গাছপালা যেগুলো রয়েছে কন্টিনিউয়াসলি আমরা দেখতে পাই সারা দেশ জুড়ে, প্রাকৃতিকভাবে যেগুলো গড়ে হয়েছে, তো এইখানে সেগুলো কীভাবে আইডেন্টিফাই করতে হবে, মানে
দেখে দেখে বাঁচতে হবে এবং তারপর সেগুলো নিয়ে তুমি ডিটেলে ডিসকাস করো এবং সেগুলো কীভাবে বা টোটালভাবে ভাগ করা যায় সেগুলো কী কী, তো সেই হিসাবে তোমার এখানে লিখতে হবে সারা ভারতবর্ষে যেগুলো আমরা পাই, মানে পুরো সারা জায়গাতে, সারা দেশ জুড়ে। ওকে, এটা ফার্স্ট পার্ট গেল। নেক্সট হচ্ছে অ্যাক্সেস দ্য সিগনিফিকেন্স অফ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ ইন রেইন ফরেস্ট রিজিয়ন ইন ইন্ডিয়া। তো আমাদের দেশে যে সকল বন্যপ্রাণী যে অভয়ারণ্য রয়েছে, ঠিক আছে, অভয়ারণ্য যেগুলো আমরা দেখতে পাই, তো আমাদের দেশে যে অভয়ারণ্যগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি, তো তার আমাদের ইন রেইন ফরেস্ট, তো ভারতবর্ষের যে সকল অঞ্চলে যে বনের অংশ আমরা দেখতে পাই, তো এইখানে কিন্তু বৃষ্টিপাতও আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই। তো সেই সকল অঞ্চলে কী ধরনের আমরা সিগনিফিকেন্স আমরা লক্ষ্য করি বা এইখানে যে বৈশিষ্ট্যগুলো যেগুলো রয়েছে, তো সেই বৈশিষ্ট্যগুলো কী, তো ফরেস্ট রিজন যে বনাঞ্চল যেগুলো আমাদের রয়েছে, তো এই অঞ্চলের যে সকল যে অভয়ারণ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, তো সেইখানে এর সিগনিফিকেন্স কী, মানে কী বৈশিষ্ট্য কী বা কীভাবে সেগুলো আমরা ব্যবহার করতে পারি দেশের উন্নয়নের ক্ষেত্রে। ওকে, তো সেই পার্টের সম্পর্কে এখানে তোমার ডিটেলে এখানে লিখতে হবে কন্টিনিউয়াসলি, ঠিক আছে। এর যে উপকারিতা রয়েছে, সিগনিফিকেন্সগুলো কী কী, তো সেই সম্পর্কে তুমি পরপর স্টেপ বাই স্টেপ লেখো, তো সেই পার্টটা কিন্তু এখানে রয়েছে। ওকে, যে রেইন ফরেস্ট ইন ইন্ডিয়া অ্যান্সার ইন 250 ওয়ার্ডস, তো এটা তুমি 250 শব্দের মধ্যে তুমি সম্পূর্ণভাবে লেখো। 15 মার্কস এখানে রয়েছে, তো দুটো পার্টে বিভক্ত, তো সেইভাবে করা দরকার। এটাও তুমি দেখো কিন্তু পুরো জিওগ্রাফি পার্টের মধ্যে আমাদের ডাইরেক্ট পড়ছে, তো সেই হিসাবে করতে হবে। এবং এটা কিন্তু একদম সিম্পল কোয়েশ্চেন, এগুলো কিন্তু আমরা ছোটোবেলায় যে বই রয়েছে জিওগ্রাফির বইতে কিন্তু আমরা সেগুলো পড়ছি, তো সেইটাই কিন্তু এখানে বেসিক্যালি এসছে, তো সেই পার্টটা তোমার কিন্তু খেয়াল রাখা দরকার। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের করলে তাহলে সেই জিনিসটা কিন্তু সুবিধাজনক হবে। ক্লিয়ারলি বুঝতে পারলে? তো সেই জিনিসটা দরকার। এবং কোন কোন জায়গায় কী কী ধরনের আমাদের ফরেস্ট আমরা দেখতে পাচ্ছি, তো রেইন ফরেস্টের এখানে কথা বলছে, স্পেসিফিক ওয়েতে আমাদের রেইন ফরেস্টের উপর কিন্তু এখানে ফোকাস করতে হবে, ঠিক আছে। তো সেই পার্টটা এখানে রয়েছে। নেক্সট 15 নম্বর গেলে এবার হচ্ছে আমরা 16 নম্বর কোয়েশ্চেনের দিকে দেখাবো। তো 16 নম্বর কোয়েশ্চেন কী বলছে দেখো, হোয়াই ডিড দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ফেইল টু কিপ পিস উইথ ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। তো আমাদের দেশে যে সকল আমরা হোয়াই ডিড দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ফেইল, তো আমাদের দেশে যে সকল মানে সাধারণত মানুষেরা যে সকল ধরনের উন্নয়নমূলক কাজকর্ম চলছে, তো যেসবগুলো আমরা দেখতে পাচ্ছি, তো সেইগুলো সরাসরি আমাদের ইকোনমিক যে ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক উন্নয়নে সঠিকভাবে সেই জিনিসটা আমরা কাজে লাগাতে পারছি না কেন, ঠিক আছে। আমাদের দেখো বিশাল পরিমাণে আমাদের বেসিক্যালি জনসংখ্যা রয়েছে, কিন্তু সেই জনসংখ্যাকে আমরা সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারছি না কেন, ঠিক আছে। তো এখানে কোশ্চেনটা হচ্ছে সেই আছে যে হিউম্যান ডেভেলপমেন্ট যেগুলো আছে আমরা সঠিকভাবে সেটা আমরা এই হিউম্যানদের আমরা সঠিকভাবে স্কিল যদি দেখতে পাচ্ছি না, তো তার জন্য বিশাল পপুলেশন হলেও তো সেগুলো আমরা প্রপারলি ইউজ করতে পারছি না, তো সেই পয়েন্ট অফ ভিউতে তোমার হচ্ছে এখানে করতে হবে। ওকে, তো এখানে তোমার বেসিক্যালি কোশ্চেনটা নেগেটিভ, বাট তোমার পয়েন্ট অফ ভিউ তোমার পজিটিভ ওয়েতে দেওয়া দরকার যে কী কারণে হচ্ছে এই জিনিসটা হচ্ছে আর কী করলে আমরা সেটা ঠিকঠাক করতে পারি, তো সেই জিনিসগুলো তোমার একটু কিন্তু দেখানো দরকার, ঠিক আছে, যাতে আমরা হিউম্যান রিসোর্সেস হিসাবে তাদের আমরা দেখতে পারি। মানব সম্পদ উন্নয়নের জন্য কী ধরনের স্টেপ নেওয়া যেতে পারে যেটা আমাদের অর্থনৈতিকভাবে দেশের উন্নয়নে কাজে দেবে, তো সেই পার্টটাও তোমার কিন্তু এখানে ফোকাস করা দরকার কন্টিনিউয়াসলি, ঠিক আছে। তো সেই জিনিসটা রয়েছে যে ওয়াই ডিড হিউম্যান ডেভেলপমেন্ট ফেল টু কিপ পেস উইথ ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে। তো অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা সেগুলো তাদেরকে পরবর্তীকালে ইউজ করতে পারবো, যাতে আলটিমেটলি দেশেরই উন্নতি হবে, তাই না। তো সেই পার্টটা রয়েছে, তো এটাও তোমার 250 শব্দে লিখতে হবে 15 মার্কসে, বড় কোয়েশ্চেন, তো সেই জিনিসটা কিন্তু এখানে রয়েছে। ওকে, তো তুমি এখানে বিভিন্ন ধরনের র্যাঙ্কিং দিতে পারো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে কী কী স্টেপ নিচ্ছে, এবং সেটা আমরা যদি সরাসরিভাবে সঠিকভাবে সেটা ব্যবহার করতে পারি বা যেগুলো স্টেপগুলো সরকার থেকে নিচ্ছে সেটা যদি আমরা বাস্তবায়ন সঠিকভাবে করতে পারি, তো তাহলে বাস্তবায়ন যদি আমরা সঠিকভাবে করতে পারি, তো তাহলে একটা হিউজ তার একটা পজিটিভ এফেক্ট কিন্তু দেশের অর্থনীতিতে হবে। তো এই জিনিসগুলো তোমার কিন্তু স্কিমগুলো, তো সেই জিনিসগুলো কিন্তু এখানে আনা দরকার, ঠিক আছে। তোমার কোয়েশ্চেন অ্যান্সারে কিন্তু সেই জিনিসগুলো আসবে, তো সেই পার্টটা রয়েছে। আমরা 17 নম্বর কোয়েশ্চেনে আসি। তো 17 নম্বরের কোয়েশ্চেনে কী বলছে দেখো, যে ফ্রম বিং নেট ফুড ইম্পোর্টার ইন 1960, তো 1960-এর দশকে আমরা কিন্তু খাদ্য আমদানি করতাম বাইরের দেশ থেকে, মানে এতটাই আমাদের বাজে অবস্থা ছিল 1960-এর দশকে, মানে এখন থেকে ভাবো 40, 50, 60, 63 বছর আগে আমরা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশ থেকে খাদ্য আমদানি করে আমাদের বাঁচতে হতো, এরকম হচ্ছে খারাপ সিচুয়েশান ছিল। তো ইন্ডিয়া হ্যাজ এমার্জ অ্যাজ দ্য নেট ফুড এক্সপোর্টার টু দ্য ওয়ার্ল্ড। তো এখন বর্তমান সময়ে আমরা কিন্তু এখন সারা পৃথিবীর বিভিন্ন দেশে খাদ্য কিন্তু রপ্তানিকারক দেশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। তো সেটা কিভাবে সম্ভব হয়েছে, প্রোভাইড রিজনস, ঠিক আছে। তো সেই কারণগুলো দাও, তো মানে কীভাবে কী স্টেপ আমাদের বা কী পদক্ষেপ আমাদের গ্রহণ করার পরে এইটা আমরা সাফল্যমণ্ডিতভাবে আমরা করতে পেরেছি, তো সেই কারণগুলো তুমি দর্শাও কোশ্চেন অ্যান্সারে, তোমার কিন্তু সেই জিনিসটা করতে হবে, ঠিক আছে। তো সেই পার্টটা এখানে কিন্তু রয়েছে,
টু দ্য পয়েন্টে এক্স্যাক্টলি করতে হবে তোমার, ঠিক আছে। তাহলে আমরা কী আমরা স্টেপ নিয়েছি, তখনকার সময় আমাদের কী পরিবর্তন ছিল, এখন কী আসছে, দেখো মাথাপিছু আয়ও কত চেঞ্জ হয়ে গেছে, বিশাল বড় জিডিপিও আমাদের হয়েছে। তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমার দেখা দরকার, এবং সেগুলো তোমার কিন্তু ডাইরেক্ট বাজেট ধরে ধরে বা আমাদের যে ইকোনমিক সার্ভে আছে সেখানকার ডাটা লেখা দরকার। তারপরে ইন্ডিয়া ইয়ারবুক যেগুলো বেরোয় সেখান থেকেও ডাটা লেখা দরকার। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কী কী স্কিম বেরিয়েছে, ঠিক আছে, কী কী যোজনা বেরিয়েছে একদম কন্টিনিউয়াসলি 60 পরের থেকে, তো সেই জিনিসগুলো তোমার কিন্তু একটু টাচ করা দরকার। তো তার ফলে আমরা একটা বিশাল বড় যে এখন বিশাল বড় জাম্প এসছে আমাদের, বিশাল বড় একটা অর্থনৈতিকভাবে আমরা উন্নতি করেছি। তো সেই জিনিসগুলো তোমার করতে হবে, কারণ দেখো আমরা আগে খাদ্য যেটা আমদানি করতাম এখন আমরা উল্টে রপ্তানি করছি, তাই না। সেটা একটা হিউজ চেঞ্জ আসছে। তো সেই জিনিসগুলো কী কী তোমার কারণ দর্শাতে হবে এবং এক্সাম্পল বা উদাহরণসহ। তো সেইখানে কিন্তু এই জিনিসটা বলা হয়েছে 250 শব্দের মধ্যে তোমার এখানে লিখতে হবে। মার্ক হচ্ছে তোমার 15 মার্ক, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল কোয়েশ্চেন আমাদের। তো সেই হিসাবে 17 নম্বর কোয়েশ্চেন গেল, এটা এইভাবে কিন্তু লিখতে হবে এখানে, ঠিক আছে। তো সেই পার্টটা আসছে। নেক্সট আসছে কোয়েশ্চেন নাম্বার 18। তো কোয়েশ্চেন নাম্বার 18তে কী বলছে দেখো, ডাজ আরবানাইজেশন লেড টু মোর সেগ্রিগেশন অ্যান্ড অর মার্জিনালাইজেশন অফ দ্য পুয়ার ইন ইন্ডিয়ান মেট্রোপলিসেস, ঠিক আছে। তো এখানে কি বলছে দেখো, ডাজ আরবানাইজেশন লেড টু মোর সেগ্রিগেশন। ওকে, তো এইখানে দেখো আমাদের নগরায়ন কিন্তু সময়ের সাথে সাথে আমরা মারাত্মকভাবে বেড়েছে সারা দেশ জুড়ে, সেগুলো আমরা দেখতে পেরেছি। তো তুমি কি মনে করো এই যে বেশি পরিমাণে এই যে নগরায়ন হয়েছে অর মার্জিনালাইজেশন অফ দ্য পুয়ার ইন ইন্ডিয়ান মেট্রোপলিস, তো এর ফলে যারা মেট্রোপলিটন সিটিতে মেট্রোপলিটন শহরে যারা গরিবরা আছে, তো গরিবদের অবস্থা খুবই খারাপ হয়েছে এরপরে, তুমি কি মনে করো, ঠিক আছে। তো সেই হিসাবে তোমার এখানে কারণ দর্শাতে হবে এবং তার এক্সাম্পলও দিতে হবে। ধরো তুমি যদি পজিটিভলি পয়েন্ট অফ ভিউতে লেখো তাহলে সেই হিসাবে লিখতে হবে, আর যদি নেগেটিভ পয়েন্ট অফ ভিউতে লেখো তো নেগেটিভ পয়েন্ট অফ ভিউতে তোমার সেইগুলো কারণ দেখাতে হবে যে হ্যাঁ এই কারণের জন্য আমি এখানে নেগেটিভ পয়েন্ট অফ ভিউতে লিখছি। তো ইউপিএসসি যেটা আমি দেখো আগেও বলেছিলাম, ইউপিএসসি এক্সামে এই জিনিসটা থাকে যে তোমার সেখানে কিন্তু সেই বিশাল স্বাধীনতা এখানে কিন্তু দেওয়া হচ্ছে। তো তুমি যেখানে খুশি পজিটিভ ওয়েতে বা নেগেটিভ ওয়েতে দুইভাবে তুমি কিন্তু লিখতে পারো, কিন্তু তোমার পয়েন্টগুলো একদম সলিড হওয়া দরকার, ঠিক আছে। তাহলে তোমার এখানে কিন্তু এক্সামে নাম্বারটা পেতে খুবই সুবিধা হবে, ঠিক আছে। তো সেই পার্টটা কিন্তু এখানে খুবই খুবই উল্লেখযোগ্য বা খুবই খুবই এখানে গুরুত্বপূর্ণ। তো সেই ব্যাপারটা রয়েছে। তাহলে এখানে কী কী জিনিসগুলো আমরা বেসিক্যালি এখানে চেঞ্জ হয়েছে, তো সেই পার্টটা তোমাদের এখানে ফোকাস করা দরকার। যে আমাদের যে নগরায়ন আমরা যেগুলো দেখেছি, তো তার ফলে কি বেশি বেশি আমরা বিভক্ত হয়ে গেছি, ঠিক আছে। অর মার্জিনালাইজেশন অফ দ্য পুয়ার ইন ইন্ডিয়ান মেট্রোপলিসে, তো ইন্ডিয়ান মানে ভারতের যে সকল মেট্রোপলিটন শহর আছে সেখানে গরিবদের অবস্থা আরও খারাপ হয়েছে বলে তুমি কী মনে করো, ঠিক আছে। তো সেই জিনিসগুলো তোমার কিন্তু ড্রাস্টিক্যালি চেঞ্জটা দেখাতে হবে। তুমি ধরো সাপোজ তুমি 1947 পর থেকে দেখাতে পারো, ঠিক আছে। পার্টিশনের পর থেকে বেসিক্যালি কী কী আসছে, তুমি ওই যেটা জিনিসটা বললাম যে মাথাপিছু আয়ের পরিমাণ, কর্মক্ষম যে ব্যবস্থা, তো ঠিক আছে। তারপরে মাথাপিছু আয় যে কী কী চেঞ্জ এসছে, ঠিক আছে, কত ড্রাস্টিক্যালি চেঞ্জ এসছে আগে, আর এখন ইকোনমি বিশাল বড় বেড়েছে আমাদের, ঠিক আছে। এবং কোনভাবে কী কী স্কিম আমরা সরকার থেকে নিয়েছে এবং তার ফলশ্রুতিতে কী কী পদক্ষেপ আমরা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তো কন্টিনিউয়াসলি সেই জিনিসগুলো কিন্তু তোমার লিখতে হবে। দেখো আগের কোশ্চেনের সাথে ওখানে কিন্তু অনেকটা কানেকশান রয়েছে, ঠিক আছে। তো এইভাবে টু দ্য পয়েন্টে তোমার কিন্তু অ্যান্সারে এই জিনিসগুলো অবশ্যই যুক্ত করা দরকার, ঠিক আছে। আরবানাইজেশনগুলো কী কী হয়েছে, আরবানাইজেশনের ফলে কী কী হয়েছে, কটাগুলো মেট্রোপলিটন সিটি রয়েছে, কোথায় কোথায় নতুন নতুন মেট্রোপলিটন সিটি হচ্ছে, তাদের র্যাঙ্কিং কত, কোন কোন জায়গায় ধরো ওই যে পরিষ্কার অপরিষ্কার জন্য যে সকল আমাদের যে র্যাঙ্কিং আছে, কোন কোন সিটি এখানে আসছে। তো এই যে জিনিসগুলো তোমার কিন্তু অবশ্যই এখানে ইনক্লুড করতে হবে। তারপরে সরকার থেকে প্রতি বছর বাজেটে প্রচুর পরিমাণে এখানে বিনিয়োগ করা হচ্ছে, দেখো স্মার্ট সিটি প্রকল্প বা এই যে জিনিসগুলো আছে না, যেটা 2015 সালে পরে এসেছিলো, এই জিনিসগুলো তোমার কিন্তু এখানে ইনক্লুড করা দরকার। এবং তার ফলে প্রস্তুতিতে আমরা কী কী দেখতে পাচ্ছি সরকার থেকে, ভারত সরকার থেকে কী কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, কী কী ধরনের যোজনা সেইখানে এসছে, সেই জিনিসগুলো তোমার অবশ্যই এখানে ইনক্লুড বা যুক্ত করতে হবে কোশ্চেন অ্যান্সারে। তাহলে হচ্ছে ঠিকঠাক করে তুমি নাম্বার পেতে তোমার কিন্তু এখানে সুবিধা হবে, ঠিক আছে। তো সেই পার্টটা দরকার। তারপর তুমি সেগুলো ম্যাপে তোমার কিন্তু সেইগুলো করা যেতে পারে। তো দেখো যেগুলো কিন্তু আমরা আমাদের জিএস কোর্সে কন্টিনিউয়াসলি ধরে ধরে করিয়েছি, আমাদের যে ইউপিএসসি যে পেইড কোর্স এগুলো কিন্তু তোমাদের ধরে ধরে আমি করিয়েছি। তো সেই পার্টটা রয়েছে, দেখো সেখান থেকে ডাইরেক্ট কিন্তু কোয়েশ্চেনই তোমার ডাইরেক্ট চলে এসছে, তাই না। তো যারা তোমরা সেই হিসাবে আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি সেই হিসেবে জয়েন করো, ঠিক আছে। ধরো 2024 বা তোমরা 25-এ যারা এক্সাম দেবে বা 26-এ, ঠিক আছে, আমাদের কোর্স কিন্তু স্টার্ট হচ্ছে অলরেডি। তোমার জিএস কোর্স, তারপরে অ্যান্সার রাইটিং কোর্স, ইউপিএসসির প্রিলিমসের, ঠিক আছে। তারপর এনসিআরটির যে কোর্স রয়েছে আমাদের ফাউন্ডেশন কোর্স, সেখানে সবই এনসিআরটিগুলো কভার করা হবে। তো সেই কোর্সগুলো কিন্তু অলরেডি চলছে। আর তোমরা আমাদের রিসেন্টলি রেজাল্টও দেখেছো, আমাদের প্রচুর স্টুডেন্ট কিন্তু বিভিন্ন রিনাউন্ড ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গাতে চান্স পেয়েছে, ঠিক আছে। যাই হোক, তো সেই পার্টটা গেলো, তো সেটা আমরা পরে বলছি। ওকে, তো সেগুলো আমাদের চ্যানেলের কমিউনিটি ট্যাব দেখলেই তুমি বুঝতে পারবে। ওকে, তো এবার হচ্ছে দেখো কোশ্চেন নাম্বার 19-এ যদি আমরা যাই, তারপরে আসছে কি যে ওয়াই ইজ কাস্ট আইডেন্টিটি ইন ইন্ডিয়া বোথ ফ্লুইড অ্যান্ড স্ট্যাটিক, ঠিক আছে। তো আমাদের দেশে যে কাস্ট আইডেন্টিটি, যে জাতিগত যে সকল পার্থক্য যেগুলো আমরা রয়েছে, বা পার্থক্য না, মানে এখানে আইডেন্টিটি বলতে এখানে দেখে নেওয়া হচ্ছে বা দেখা হচ্ছে, মানে চিহ্নিত করা হচ্ছে। আইডেন্টিটি মানে এখানে যে আমাদের যে জাতি আইডেন্টিটি তোমার যে চিহ্নিত করা হচ্ছে, এটা হচ্ছে
খুবই বোথ ফ্লুইড অ্যান্ড স্ট্যাটিক। ঠিক আছে, এখানে ফ্লুইড অ্যান্ড স্ট্যাটিক বলতে কী বোঝানো হচ্ছে? তো এখানে দেখো যে জিনিসটা বলা হচ্ছে যে বেসিক্যালি আমাদের দেশের যে জাতিগত যে সকল আমরা আইডেন্টিটি বা চিহ্নিতকরণ আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তরল, এটা একদিকে তরলও আবার একটা স্থিরও। এই বিষয়ে তুমি সম্পর্কে কী ধারণা করো বা এটা কেন হচ্ছে? এটা তো আমাদের দেশে দেখো জাতিগত অবস্থান কীরকম বা জাতিগতভাবে কীভাবে আমাদের বিভক্ত করা বা আমাদের সোসাইটি এখন রয়েছে ভাগ, তো সেই জিনিসগুলো রয়েছে। মানে বেসিক্যালি তোমার এখনও ঋগ বৈদিক পরবর্তী বৈদিক যুগ থেকে ডিটেলে কিন্তু তোমার ডিসকাশনগুলো করা দরকার, যে আস্তে আস্তে এই যে জাতিভেদ কুপ্রথা কীভাবে কন্টিনিউয়াসলি, তো সেই পার্টগুলো তোমার এখানে লিখতে হবে স্টেপ বাই স্টেপ। এবং তার ফলে পরবর্তীতে সময়ের সাথে সাথে ব্রিটিশরা আসার পরবর্তীতে বা মুসলিম শাসনের ওই টাইমে সেগুলো আমরা কীভাবে কন্টিনিউয়াসলি ইউজ করছে, ঠিক আছে। এবং তারপরে ব্রিটিশরা এসে কন্টিনিউয়াসলি আরও কীভাবে সেটা আরও রিজিড করে দিয়েছে, ঠিক আছে। এবং কন্টিনিউয়াসলি এখন যেটা বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেখানে আমরা কী পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তো যে ভয়াল অবস্থা, মানে যে অবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি, তো সেই জিনিসগুলো সম্পর্কে তোমার কিন্তু এখানে ডিটেলে ডিসকাস করা দরকার, ঠিক আছে। তো সেই পার্টটা এটা হচ্ছে বলছে তরল এবং স্ট্যাটিক, তো সেই পার্ট সম্পর্কে এখানে তোমার লিখতে হবে, ঠিক আছে। আমরা কী জিনিসগুলো আমরা দেখতে পাই, তো এগুলো কেন হচ্ছে, আর তোমার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সহ বর্তমান অবস্থায় কী আছে, তো সেই জিনিসগুলো তোমার এখানে কোশ্চেন অ্যান্সারে অবশ্যই ইনক্লুড করতে হবে, ঠিক আছে। তো আর আস্তে আস্তে সময়ের সাথে সাথে কী পরিবর্তন হয়েছে, কী বর্তমানে কী অবস্থায় আছে, তো সেই জিনিসগুলো কিন্তু এখানে তোমার কোশ্চেন অ্যান্সারে অবশ্যই উল্লেখ করতে হবে, ঠিক আছে। তো সেই জিনিসটা দরকার, ওকে। তো 15 নম্বর এখানে রয়েছে 250 ওয়ার্ডের মধ্যে রাখতে তুমি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সহ ইন্ট্রো, বডি, কনক্লুশন সহ এই জিনিসগুলো কিন্তু করতে পারো, যেগুলো আমাদের ধরে আমাদের যে অ্যান্সার রাইটিং ইউপিএসসি মেইনসের অ্যান্সার রাইটিং কোর্স আছে, সেগুলোকে কিন্তু আমরা কিন্তু এগুলো ধরে তোমাদের করিয়েছি, একদম ব্যাকগ্রাউন্ড সহ খেয়াল করে দেখো, ঠিক আছে। তো আমার কিন্তু সেই হিসাবে পুরো খেয়াল রয়েছে, তো সেই জিনিসগুলো দেখো কিন্তু ডাইরেক্ট এসছে, ওকে। তো সেই জিনিসটা গেল আমাদের যেটা অ্যান্সার রাইটিং কোর্সের মেইনসের, ওকে। তো এইটা গেল তোমার হচ্ছে 19-এর কোশ্চেন। নেক্সট হচ্ছে আমাদের 20-র কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনে কী কোশ্চেন আসছে দেখো, যে ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ পোস্ট লিবারাল ইকোনমি অন এথনিক আইডেন্টিটি অ্যান্ড কমিউনালিজম। তো এটা হচ্ছে আলোচনা করো যে ইম্প্যাক্ট অফ পোস্ট লিবারাল ইকোনমি, ওকে। তো পরবর্তী উত্তর উদারনীতিবাদের উপর উত্তর উদারনীতি যে আমরা অর্থনীতি আমরা দেখতে পারি, উত্তর উদারনীতিবাদের যে অর্থনীতি আমরা দেখতে পারি, ঠিক আছে। তো তার ফলে সেই সময় আমরা কি প্রভাব আমরা দেখতে পেয়েছি জাতিগত বিভেদে এবং সাম্প্রদায়িকতাবাদে, ঠিক আছে। মানে এই যে বর্তমান সময় আমাদের কিন্তু সাম্প্রদায়িকতাবাদ কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে বিভিন্ন জায়গাতে, ঠিক আছে। তো সেইখানে তোমার এটা কিন্তু খালি ইন্ডিয়া বলে না, সারা পৃথিবীর অর্থে তুমি একটা কিন্তু দিতে পারো। তো সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে হচ্ছে এবং এথনিক আইডেন্টিটি, জাতিগত যে সকল বৈশিষ্ট্য যেগুলো রয়েছে বা জাতিগত পরিচয় যে পার্টগুলো রয়েছে, তো সেইটার ইম্পর্ট্যান্স বা সেইটার অবস্থান বর্তমানে কী, সেই জিনিসগুলো কীভাবে এখন বর্তমানে চলছে। এবং যে পোস্ট লিবারাল ইকোনমি আমরা দেখতে পাচ্ছি, মানে উত্তর উদারনীতিবাদের যে অর্থনীতি আমরা এখন সারা বিশ্বে দেখতে পাচ্ছি, তো সেইখানে তার ইম্প্যাক্টটা কী, মানে তার প্রভাবটা কীভাবে পড়ছে, পজিটিভলি হোক বা নেগেটিভলি হোক, তো সেই হিসাবে তোমার কিন্তু এখানে লিখতে হবে। তো যে কোনো একটা পয়েন্ট অফ ভিউতে তোমার সেই হিসাবে করা দরকার এবং তার ডাইরেক্ট পুরো এক্সাম্পল বা উদাহরণ সহ তোমার কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। ইন্ডিয়ার পার্টও তুমি দিলে এবং পৃথিবীর অন্যান্য দেশে কী অবস্থা সেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই জিনিসটাও তোমার কোশ্চেন অ্যান্সারে অবশ্যই কিন্তু ইনক্লুড করা দরকার, যেটা তোমার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে এবং সেই হিসাবে নাম্বার পেতেও পুরোপুরি পাবে, তোমার সুবিধা হবে। কারণ ধরো কোন জায়গায় মেজর যে সকল ইকোনমি আছে সেইখানে মানে সারা পৃথিবী জুড়ে, তো সেইখানে কী অবস্থান আমরা দেখতে পাচ্ছি, কী ড্রাস্টিক্যালি চেঞ্জ আমাদের দেখতে পাচ্ছি আমরা, তো কী পরিবর্তন বা কী সমস্যার মধ্যে পড়ছে এবং সেগুলো সমাধানের জন্য বিভিন্ন ধরনের গোষ্ঠীরা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছে, তো সেই জিনিসগুলো তোমার কিন্তু হালকা টাচ করা দরকার কোশ্চেন অ্যান্সারে, ঠিক আছে। তো সেই জিনিসটা রয়েছে যেগুলো আমরা কিন্তু ধরো আমাদের যে কোর্সে সেই হিসাবে কিন্তু আমরা করেছি, যদি খেয়াল করে দেখো তো তাহলে সেই পার্টটা রয়েছে, ওকে। তো যাই হোক, তো তোমরা ধরো আমাদের যারা ইউপিএসসি সিএসসির এনসিআরটির যে ফাউন্ডেশন কোর্স বা আমাদের অ্যান্সার রাইটিং কোর্স বা আমাদের জিএস কোর্স বা অপশনাল হিস্ট্রি এবং অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনের সেই হিসাবে কোর্সে তোমরা কিন্তু জয়েন করতে পারো। অলরেডি কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, ঠিক আছে। ক্লাস কিন্তু বেসিক্যালি শুরু হচ্ছে, তো সেই পার্টটা রয়েছে, ওকে। তো এই হচ্ছে টোটাল আমাদের ফুল সিলেবাস জেনারেল স্টাডিজ পেপার 1-এর, ঠিক আছে, যেটা তোমার কদিন আগেই হলো। তো দেখো এটা নিয়ে আমরা কিন্তু ডিটেইলে ডিসকাস করলাম, ওকে। আর তোমাদের যদি কোনো কোয়ারি বা কোয়েশ্চেন থাকে তো সেই হিসাবে বলো, আর যারা আমাদের কোর্সে জয়েন করতে চাও তাড়াতাড়ি সেই হিসাবে জানাও, ওকে। খুবই অ্যাফোর্ডেবল কস্টে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। চলো পরে আমরা হচ্ছে পরের ভিডিওতে হচ্ছে আমরা
জেনারেল স্টাডিজ পেপার 2, পেপার 3, পেপার 4 সেগুলো নিয়েও আস্তে আস্তে ডিটেল ভিডিও আসবে। ডায়েরি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও, যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের CUET এর আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য তুমি যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো, কারণ কম্পিটিশন কিন্তু হিউজ। তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন ইনস্টিটিউশনে পড়ার জন্য। ওকে, তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো। তোমার কোথাও যাওয়া আসা লাগবে না। তোমার খালি কী দরকার, একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা, ঠিক আছে। তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি UPSC CSCর ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব। ওকে, ঠিক আছে। এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করো, পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com। এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে। ওকে, আর এছাড়া তুমি যদি আমাদের UPSC CSC কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস, ঠিক আছে। তুমি প্রিলিমস মেইনস কোর্সে, GS কোর্স, এছাড়া অপশনাল PSIR এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে, ঠিক আছে। পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, NCERT UPSC CSC প্রিপারেশনের ফুল কোর্স NCERT বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ UPSC প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে, এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে, ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানো, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো